স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের 615তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ। আমার হাতে বামে আছেন কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, আছেন অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা পুরোটাই আলোচনা করব বাজেট নিয়ে। এই সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের প্রথম বাজেট। এই বাজেট পেশ করে অর্থমন্ত্রী বলছেন, অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা সেখান থেকে একটি স্থিতিশীলতার দিকে নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা রয়েছে বাজেটে। আছে সীমিত সম্পদের মধ্যে দেশের সব মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি দেওয়ার চেষ্টা। আলোচনা শুরু করতে চাই অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, আপনাকে দিয়ে যে বলছিলাম ভঙ্গুর অর্থনীতি থেকে স্থিতিশীলতার দিকে যাওয়ার প্রচেষ্টা এবং মানুষকে স্বস্তি দেওয়ার একটা চেষ্টা। মানুষ কি দিন শেষে স্বস্তি পেল কিনা এই বাজেটে? এই আলাপের আগে আমার মনে হয় একটু দার্শনিক আলাপ করা ভালো, কারণ সব জ্ঞানের মূল হলো দর্শন, আর দর্শনবিহীন যে কোনো আলোচনা আমাদেরকে বিভ্রান্ত করতে পারে, বিপদগামী করতে পারে। তো যেটা আমরা সাধারণভাবে বলি বাজেট হচ্ছে সরকারের আয় ব্যয়ের হিসাব, এটা খুবই মামুলি একটা সংজ্ঞা। এটাতে ঠিক বাজেটের তাৎপর্য বোঝা যায় না। আমার দ্বিতীয় কথা হচ্ছে বাজেট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, একটা হাতিয়ার। এই হাতিয়ার দিয়ে যে কাজটা করা হয়, এক গোষ্ঠীর কাছ থেকে আয় তুলে নিয়ে আরেক গোষ্ঠীর হাতে অর্পণ করা হয়। ইট ইজ এন ইনস্ট্রুমেন্ট ফর ট্রান্সফার অফ রিসোর্সেস ফ্রম ওয়ান গ্রুপ অফ পিপল টু অ্যানাদার গ্রুপ অফ পিপল। আমরা যদি বাজেটটাকে এভাবে দেখি তাহলে বোধহয় এর অনেক মর্মকথাই উদ্ধার করতে পারবো। তারপরে আসেন বাজেটের মধ্য দিয়ে বা কর ব্যবস্থার মধ্য দিয়ে আমরা আমাদের অধিকার রাষ্ট্রের কাছে সমর্পণ করি। আপনার স্টেট অফ নেচার যখন ছিল হবসের, তখন সমাজের অবস্থা খুবই করুণ ছিল, হ্যাঁ, এবং মানুষজন খুব সংঘাত, মারামারি, রক্তপাত এগুলোর মধ্যে লিপ্ত ছিল। এ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ মনে করলো যে একটা রাষ্ট্র গঠন করা উচিত এবং রাষ্ট্রের কাছে আপনার অধিকার সমর্পণ করা উচিত। এই অধিকার সমর্পণ করতে গিয়ে মানুষ যেটা করলো সেটা হচ্ছে যে রাষ্ট্র তার পরিচালনার জন্য মানুষের কাছ থেকে কর হিসেবে তার আয় থেকে কিছু উঠিয়ে নেবে এবং সেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, আইন শৃঙ্খলা রক্ষা করবে, মানুষের শান্তি এবং কল্যাণ নিশ্চিত করবে। তো সব সময় কিন্তু রাষ্ট্র এরকম ছিল না। আপনার ব্রিটিশ আমলের আগে আমাদের এই উপমহাদেশে যেই ধরনের বাদশাহী ব্যবস্থা ছিল, সেই বাদশাহী ব্যবস্থা সম্পর্কে কার্ল মার্কসের একটা কথা আছে। সেটা হচ্ছে দেয়ার ওয়্যার টু ডিপার্টমেন্টস অফ দি গভর্নমেন্ট। একটা হচ্ছে মানে ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল প্লান্ডার, আরেকটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এক্সটার্নাল প্লান্ডার। এবং এই দুইভাবেই, ইন্টারনাল এবং এক্সটার্নাল প্লান্ডার দুইভাবেই কিন্তু মোগল বলেন বা তার আগের যে রাজারা ছিল তারা কিন্তু সম্পদ সংগ্রহ করেছে, প্রাসাদ তৈরি করেছে, তারা বিনোদনের ব্যবস্থা করেছে, কিন্তু প্রজাদের জন্য খুব বেশি কিছু করেনি। তো এইটা একটা ব্যাপার, কিন্তু কালে কালে সেই দৃষ্টিভঙ্গির একটা পরিবর্তন হয়েছে এবং মানুষের অধিকার আরও সম্প্রসারিত হয়েছে, যে কারণে মানুষ প্রশ্নগুলো তোলে। তো এখন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদেরকে পাবলিক ফাইন্যান্সে আপনার প্রিন্সিপালস অফ ট্যাক্সেশন বলে একটা জিনিস পড়ানো হতো। সেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচের কথা বলা হয়েছে, বেনিফিট অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে আপনার অ্যাবিলিটি টু পে অ্যাপ্রোচ, তারপরে হচ্ছে ইকুয়াল স্যাক্রিফাইস অফ দ্য ইকুয়ালস অ্যাপ্রোচ। তো আমরা যখন একটা বাজেট আলোচনা করব, আমাদের দেখতে হবে কারা এর বেনিফিট পাচ্ছে, হ্যাঁ, কতটা পাচ্ছে, বেশি পাচ্ছে কি কম পাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যে ট্যাক্স ইম্পোজ করছি যাদের উপর, তাদের কি সেই পরিমাণ ট্যাক্স দেওয়ার অ্যাবিলিটি আছে কিনা, অথবা তার চাইতেও বেশি অ্যাবিলিটি আছে কিনা, আরও অধিক ট্যাক্স বহন করার ক্ষমতা আর শক্তি তাদের আছে কিনা। এবং অন্যদিকে সেটা হচ্ছে ট্যাক্স তো দেই আমরা, এটা এক ধরনের স্যাক্রিফাইস, এক ধরনের আমাদের ত্যাগ।
তো এই ত্যাগটা রাষ্ট্রের জন্য আমরা করি, সমাজের জন্য আমরা করি, এবং সেটার জন্য যেটা হচ্ছে যারা যাদের ইকুয়াল তারা সমান পরিমাণই মানে স্যাক্রিফাইস করবে। তো এই জিনিসগুলো মনে রেখে যদি আমরা বাজেট বিশ্লেষণ করি তাহলে আমরা দেখব যে বাজেটের প্রত্যেকটা ব্যয় বিভিন্ন খাতে, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন প্রজেক্টে, রাষ্ট্রের বিভিন্ন কাজে যে ব্যয়, সেইটার একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার। এবং সেই বিশ্লেষণটা হচ্ছে যে এর দ্বারা কি হচ্ছে, কে বেনিফিট পাচ্ছে, এবং বেনিফিটকেও আমরা একেবারে অঙ্কের হিসাবে না করতে পারলেও আমরা ম্যাথমেটিক্সে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে ট্রানজিটিভিটি অ্যাপ্রোচ। সেটা হলো কে সবচাইতে বেনিফিট পাচ্ছে, তার চাইতে কম বেনিফিট কারা পাচ্ছে, তারও চাইতে কম বেনিফিট কারা পাচ্ছে, অর্থাৎ খুব ধনী, মাঝারি এবং নিম্ন পর্যায়ের মানুষ, প্রান্তিক পর্যায়ের মানুষ। তো এই ভিত্তিতে যদি আমরা বাজেটের ফলে যে ইম্প্যাক্টটা সৃষ্টি হয় তার ভিত্তিতে যদি আমরা বেনিফিটটা হিসাব করি তাহলে বাজেটটা কতটা কল্যাণকারী আর কতটা কল্যাণকারী নয় সেইটা কিন্তু আমরা বিশ্লেষণ করতে পারি। এই বিশ্লেষণের পরে আবার বিস্তারিত আপনার কাছে আসবো। কৃষি অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম, এই যে কৃষি ক্ষেত্রে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ যেটি বলছিলেন যে আসলে কারা সুবিধাভোগী, কারা পেলেন, এবং এই সুবিধার এই জায়গাটি যদি আমরা তো সবসময় বলি যে কৃষি নির্ভর বাংলাদেশ, সেই জায়গায় সবসময় যে এই খাতটিকে সবচেয়ে গুরুত্বের সাথে বলা হয়, কিন্তু দিন শেষে বাজেটে, এবারে যে বাজেটে হয় কৃষির জন্য কি নতুন আছে বা কৃষির জন্য কি ভবিষ্যৎটা দেখতে পাচ্ছেন? দেখেন, এবছর কৃষির জন্য একটু খারাপ সময় যাচ্ছে। তার কারণ হলো যে আবহাওয়ার বৈপরীত্যের কারণে উৎপাদন, বিশেষ করে প্রধান ফসল যেটা আমাদের গরু, সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে বৈশ্বিক কারণে উৎপাদনের উপকরণ খরচ বেড়ে গেছে, এবং বিশেষ করে ফার্টিলাইজারের দাম প্রায় ডবল হয়ে গেছে। তারপরে আপনার ইরিগেশনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, আমার তেলের দাম অনেক বেশি, বিশ্বযুদ্ধ পরিস্থিতির কারণে। এই কারণে আমরা এক্সপেক্ট করছিলাম যে কৃষি বাজেটটা একটু বড় আকারের হবে, কারণ অনেক বিশাল একটা বাজেট এবং বিশাল একটা ক্যানভাসে একটা বাজেটটা তৈরি করা হয়েছে। সেখানে যেখানে প্রায় 19% মূল বাজেটটা বৃদ্ধি পেয়েছে, তো সেখানে কৃষি বাজেটটা আমরা যত বেশি এক্সপেক্ট করছিলাম তত হয়তো বাড়ে নাই। এটা 1.2% বেড়েছে। মোট টোটাল কৃষি বাজেটটা 1.2% বেড়েছে। যদি আপনি 1.2% অফ হোয়াট? 1.2% গত বছরের চেয়ে এই বছরের বেশি 1.2%। আমি ইয়েটা বলি, আমি টোটাল অঙ্কটাই বলি। এবছর 46,821 কোটি টাকা, 26% অর্থ বছর, 26,000, আর গত বছর ছিল 46,268 কোটি টাকা। তার মানে আপনার 553 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে, যেটা 1.19% বা 2%, 1.2% এটা বলা যায়। তো এই যেখানে আমার মূল বাজেট 18.73% বা 19% বৃদ্ধি পেয়েছে, সেখানে কৃষি বাজেটের বৃদ্ধিটা খুবই কম। আর আপনি যদি মূল্যস্ফীতি 9% ধরে নেন তাহলে কৃষি বাজেট খুব একটা বেড়েছে এই কথা আর বলা যায় না। তো এই ক্ষেত্রে আরেকটি বিষয় দেখতে হবে, সেটা হলো ভর্তুকি, কৃষি ভর্তুকি, যেটার উপরে আমরা সবসময় বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো কৃষি ভর্তুকি গত বছর 17,241 কোটি টাকা ছিল, যেটা ছিল বাজেটের ওই সময় বাজেটের 2.18%। আর এবছর আসলে 240 কোটি টাকা কমে গেছে ভর্তুকি, এবং সেখানে 17,001 কোটি টাকা এবার বাজেটে দেয়া হয়েছে। তো ভর্তুকিটাও 1.39% কমে গেছে। তো যেখানে বাজেট বৃদ্ধি করার যৌক্তিকতা আছে এবং যেখানে ভর্তুকি বাড়ানোর যৌক্তিকতা আছে, সেখানে ভর্তুকিটা হ্রাস পাওয়া, এখানে প্রশ্ন করতে পারে, এখানে যে কেউ প্রশ্ন করতে পারে। আরেকটা জিনিস হলো যে ওভার টাইম
গত 15 বছরের হিসেব যদি দেখা যায়, তে বাজেট মোট বাজেটের হিস্সা হিসেবে কৃষির যে বাজেট এটা হ্রাস পাচ্ছে। 2011-12-তে মোট বাজেটে, রিভাইজ বাজেটে কৃষির হিস্সা ছিল 10.65%, যেটা এবার 5%-এরও কিছুটা নিচে নেমে এসেছে। আর ভর্তুকি ছিল 6.4%, এটা এবছর 1.75%, এবছর আস্তে আস্তে নেমে এসছে। মানে বাজেটটা তো বাড়ছে, কিন্তু সেই অনুপাতে কৃষি বাজেট, ইনফ্লেশন ফ্যাক্টরটা দেখবেন না, সেই জি ইনফ্লেশন ফ্যাক্টর না, ইনফ্লেশন ফ্যাক্টর তো আমি বললাম যে আপনি এই যে কৃষি বাজেটটা যে 1.2% বেড়েছে, ইনফ্লেশন কিন্তু এখানে প্রায় 9%। তো এই ইনফ্লেশনটা যদি আপনি বিবেচনায় নেন তাহলে বলতে হবে যে বাজেটটা কমে গেছে। তো কাজে যতটা আমরা এক্সপেক্ট করছিলাম হয়তো ততটা এক্সপেকটেশন অনুযায়ী কৃষিতে, এবং যতটা বেশি প্রয়োজন, যৌক্তিকতা যত বেশি, তত বেশি হয়তো এটা রিফ্লেকশনটা কৃষি বাজেট এবং ভর্তুকিতে হয়। আবার আরো বিস্তারিত নিয়ে পরে আরো আলোচনা করব। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, যে কৃষির জন্য খুব একটা ভালো খবর নেই, কিন্তু স্বাস্থ্য খাতে বেশ বরাদ্দ বেড়েছে, কিন্তু স্বাস্থ্য খাতের যে ভঙ্গুর দশার কথা আমরা বলি, পুরো স্বাস্থ্য ব্যবস্থাপনায় যে এক ধরনের বড় ত্রুটির কথা আমরা বলি, সেই জায়গায় স্বাস্থ্য বাজেটকে আপনি কিভাবে দেখছেন, এই খাতের বাজেট? না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে হ্যাঁ, স্বাস্থ্যের বাজেট গত দশক বলা চলে যে দৈন্যদশা ছিল, সেই দৈন্যদশা কাটিয়ে উঠে এবার একটা বড় বাজেট পাওয়া গেছে, এবং সেটা প্রায় 69,000 কোটি টাকার মতো, যেটা গত বছরে প্রস্তাবিত বাজেট ছিল 42,000 কোটি টাকার মতো, মানে 27,000 কোটি টাকা বেশি গত বছরের তুলনায়, এবং এইটা গত বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় প্রায় 65% বেশি। আর গত বছরে যে রিভাইজ বাজেট যেটা ছিল ষান্মাসিকে, যে রিভাইজ করা হয় 35,000 কোটি টাকা, তার মধ্যে সেটার প্রায় ডাবল। তো ডেফিনেটলি এটা একটা ভালো বাজেট। এবং এই বছরের বাজেটের সাধারণত যেটা হয়, বাজেটের দুটো সেগমেন্ট থাকে আমরা জানি, একটা অপারেটিং বাজেট, একটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। কিন্তু এই বছরের ডেভেলপমেন্ট বাজেটটা আবার আমরা দুই ভাগে ভাগ করতে পারি। দ্যাট মিনস রেগুলার ডেভেলপমেন্ট যে সমস্ত প্রকল্প চলমান আছে সেটার জন্য সরকার বরাদ্দ দিয়েছে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রামে, এবং বাকি একটা বড় একটা অংশ থোক বরাদ্দ হিসেবে রেখে দেওয়া হয়েছে, সেটা প্রায় 27,600 কোটি টাকা। সেটা হচ্ছে যে সরকারের যে নির্বাচনী ইশতেহার আছে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়, সেটা বাস্তবায়নের জন্য। তো সামগ্রিকভাবে যেহেতু সরকার সময় পায়নি, বাজেট সাইকেল শুরু হয় বহুত আগের থেকে, BC1 যেটা বাজেট সাইকেল 1 বলি, সেটা ডিসেম্বরে আসলে হয়ে গেছিল, সরকার আসছে ফেব্রুয়ারিতে। সঙ্গত কারণেই সরকার কিন্তু নির্বাচনী ইশতেহার অনুযায়ী তাদের প্রকল্পগুলো নেওয়ার সুযোগ পায়নি। তো সেই জন্য টাকাটা রেখে দিয়েছে, সেটা একদিক দিয়ে ভালো, কারণ এটা যদি টাকাটা না থাকে তাহলে প্রকল্প নিয়ে তো বাস্তবায়ন করতে পারবে না। কিন্তু এখন আমাদের যেটা কোশ্চেন সেটা হলো স্বাস্থ্য খাতের ক্ষেত্রে সবচেয়ে বড় কোশ্চেন, যেটা আপনিও রেইজ করেছেন, সেটা হচ্ছে যে যতটুকু বাজেট দেওয়া হয় তার তো একটা বড় অংশ আমরা খরচ করতে পারি না, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই সক্ষমতা নাই। তাহলে সেইটা যদি এবছরও সেটা এক্সিস্ট করে, তাহলে এই বড় বাজেটের তো কাজে লাগবে না মানুষকে। কারণ একটা ভালো বাজেট আমরা যেটা বলতে পারি, যেটা আলোচনা আসছে, মাহবুব স্যারও আসছে, মাহবুব স্যার এই কথাটা যদি বলি যে মানুষের শান্তি ও কল্যাণ, তার মানে স্বাস্থ্যে বাজেট দেওয়া হচ্ছে মানুষের কল্যাণের জন্য। এবং কল্যাণটা কি? এই বাজেটটা নিশ্চয়ই সরকারি যে স্বাস্থ্য ব্যবস্থাপনা বা কেন্দ্রগুলো আছে সেখানে খরচ করা হবে। তো সেখানে গিয়ে যদি আমরা দেখি যে এই বছর আমরা এখন যেখানে বসে আছি এবং জুলাইয়ের পরে থেকে যখন বাজেট বাস্তবায়ন হবে, তখন আমরা দেখি যে সরকারি হসপিটালে গিয়ে মানুষ সহজে সেবা পাচ্ছে, কার্যকারী সেবাটা পাচ্ছে, ওষুধটা বাইরে থেকে কিনতে হচ্ছে না, ডায়াগনস্টিক সেবাটা বাইরে থেকে নিতে হচ্ছে না, হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, হসপিটালে মানুষের বেসিক অ্যামিনিটির ব্যবস্থা হয়েছে। এইগুলো যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এই বাজেটটা মানুষের কল্যাণে লাগছে। কিন্তু যে কথা বলা হয় বরাদ্দ হয়, আপনিও ওই দিকেই বলছিলেন যে বরাদ্দ হয় কিন্তু পরে ওই যে মৌলিক গুণগত পরিবর্তন হয় না, সেই জায়গাটিতে হবে, সেই জায়গাটাতে যে আমাদের যে ঘাটতি সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে যে কোথায় আমরা প্রথমে হচ্ছে যে আমরা বাজেট খরচ করতে পারি না, এবং খরচ করতে পারি না যেহেতু অপারেটিং বাজেট, ডেভেলপমেন্ট বাজেট। আমরা দেখি যে আমাদের যে পরিসংখ্যান আছে সেটার থেকে যেটা দেখি যে অপারেটিং বাজেটে আমরা বেশিরভাগ অংশ খরচ করতে পারি, প্রায় 80% খরচ করে ফেলি অন অ্যান অ্যাভারেজ।
বাট যেটা খরচ করতে পারি না সেটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেটের, এটা 30-35% খরচ করতে পারি না। তো অপারেটিং বাজেটে যে অংশটা খরচ করতে পারি না সেটাও গুরুত্বপূর্ণ, 10% বা 15% যেটা খরচ করতে পারি না সেটাও গুরুত্বপূর্ণ। এটা মূলত যেটা সেটা হচ্ছে যে কেনাকাটা সংক্রান্ত যে বিষয়টা, প্রকিউরমেন্ট রিলেটেড যে বিষয়টা, সেটার জন্যই এটা হয়ে থাকে। তো প্রকিউরমেন্টের জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে স্বাস্থ্য খাতের যে ব্যাপকতা, এই প্রকিউরমেন্ট প্রচলিত যে প্রকিউরমেন্ট রুল যেটা আছে বা অ্যাক্ট যেটা আছে সেটা আসলে স্বাস্থ্য খাতের জন্য ফ্রেন্ডলি না। এটা ইঞ্জিনিয়ারিং কেনাকাটার জন্য বা অন্য কিছুর জন্য প্রযোজ্য হতে পারে, কিন্তু স্বাস্থ্য খাতের জন্য এটা ফ্রেন্ডলি না। দুই, যেটা সেটা হচ্ছে স্বাস্থ্য খাতে ম্যানেজারদের প্রকিউরমেন্ট রিলেটেড যে নলেজ সেটা যথেষ্ট না, এই জায়গায় যথেষ্ট ঘাটতি আছে, কারণ ডাক্তাররাই যেহেতু ম্যানেজারটা হয়। 3 নম্বরে যেটা সেটা হচ্ছে যে আমাদের আরও অনেকগুলো কস্ট সেন্টার আছে যেটা হসপিটালের বাইরে, যেগুলোকে আসলে হসপিটালের সাহায্য দরকার হয়। তার ভিতরে আছে EDCL, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড, আছে আমাদের হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এইরকম যে কস্ট সেন্টারগুলো আছে তারাও কিন্তু স্বাস্থ্যের খরচগুলো করে থাকে, কিন্তু তাদের সাপোর্টটা ঠিকমতো না পাইলে যেটা হয় সেটা হলো যে হসপিটালগুলো খরচ করতে পারে না। সেটা হলো যে আমাদের অপারেটিং বাজেটে বড় দুর্বলতা, খরচ না করতে পারার জন্য। ডেভেলপমেন্ট বাজেটের প্রবলেম যেটা সেটা হচ্ছে যে যেহেতু পিডি নিয়োগ করতে হয়, প্রজেক্ট থাকে, এবং পিডিগুলো ডাক্তারদের ভিতর থেকে হয়, ডাক্তার আসলে ভালো পিডি হয় না, আর ভালোরা এই পিডি হতে চায় না, এবং পিডিগুলো নিয়োগ করা হয় রাজনৈতিক বিবেচনায়। এই জায়গাটিতে আমরা পরে একটু বিস্তারিত আলোচনায় আসবো। অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফয়সাল আলোচনা শুনছিলেন কৃষি, স্বাস্থ্য, সামগ্রিক, দর্শন। সেই জায়গায় আপনার কাছে প্রথম যে প্রশ্নটা রাখতে চাই, আমরা যে কোনো বাজেট উপস্থাপনের পরে, বাজেট পেশের পরে যে সরকারের পক্ষ থেকে বলা হয় যে জনমুখী বাজেট, আর বিরোধী পক্ষ থেকে আজকেও বলা হচ্ছে এই বাজেট উচ্চাভিলাষী, বাস্তবতা বিবর্জিত, অর্থাৎ বাজেটের যে রাজনীতি, এই জায়গাটাতে আগে একটু আপনার কাছে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য, এবং আমাদের সম্মানিত সহযোগীদের আমার শুভেচ্ছা, এবং দর্শক শ্রোতা যারা আমার বক্তব্য শুনছে সকলের উদ্দেশ্যে আমার সালাম। দেখেন, আমাদের যে বাজেটটি বর্তমানে ঘোষণা করা হলো, আমি উচ্চবিলাসী বলাটা ঠিক হবে না, কিন্তু আমাদের দেখতে হবে যে আসলে এটা কি আসলে আমাদের অসম বন্টন যেটা আমরা হয়ে এসেছে, আমরা দেখেছি বিগত 55 বছরে। আপনি যখন প্রান্তিক জনগোষ্ঠীর দিকে তাকাবেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দিকে তাকাবেন, তাদের 55 বছরে আসলে কতটুকু মৌলিক পরিবর্তন তাদের জীবনযাপনে এসেছে, সেটা কিন্তু আমরা আসলে নৈতিকভাবে আমরা সেই প্রশ্নটা আমরা রাখতে পারি। এবং অর্থনীতির ভিত্তিতে যদি আপনারা দেখেন সত্যিকার অর্থে, এই যে 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা করা হলো, আপনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট বলা হলো এটা, কিন্তু আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাজস্ব কালেকশন হয়েছে কিন্তু আপনার 2024-2025 অর্থ বছরে। সেই অর্থ বছরে আমাদের রাজস্ব কালেকশন ছিল আপনার 3,90,000 কোটি টাকা, যেখানে আপনার যে অর্থ বছরে আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা, সেই লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। তো স্বাভাবিকভাবে এখানে দেখেন, এখানে 1 লক্ষের অধিক আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা এখানে ঘাটতি রয়েছে। আর এখন আপনি 4 লক্ষ কোটি টাকার থেকে এখন আপনার এক্সপেকটেশন হচ্ছে আপনি 7 লক্ষ কোটি টাকার আপনি রেভিনিউ টার্গেট আপনি কালেকশন করবেন। এখন আমার মূল কথা হচ্ছে বৈশ্বিক বাস্তবতা বিবেচনা করে 2020 সালের পরবর্তীকালীন সময়, কোভিডের পরবর্তীকালীন সময়, রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে, আর এখন বর্তমানে ইরান ইউএসের যে বর্তমান যে ভয়ঙ্কর একটি যুদ্ধের দিকে যাচ্ছে, বর্তমানে এগিয়ে যাচ্ছে, এবং গতকাল আপনি দেখে রেখেছেন যে 49টি আপনার টমাহক মিসাইল কিন্তু লঞ্চ করা হয়েছে সরাসরি ইরানের দিকে, তেহরানকে টার্গেট করে। এমন একটি অস্বাভাবিক বাস্তবতায় আসলে ট্যাক্স রেভিনিউ কালেকশন যখন আপনি প্রায় অলমোস্ট 70% ইনক্রিমেন্ট বা একটা টার্গেট আপনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেন, আসলে উই ক্যানট লিভ ইন আ ওয়ার্ল্ড অফ ফ্যান্টাসিজ। আমাদের এখানে আমাদের টার্গেটগুলো আসলে আমাদের সত্যিকার অর্থে বাস্তবসম্মত হতে হবে, এবং সুষম বন্টন নিশ্চিতের জন্য আমরা বারবার যেটা বলে এসেছি, যে কারণে আমার 55 বছরে আপনি যদি বনানী, গুলশান, বাড়িধারার চিত্র দেখেন, এর সাথে যদি আপনি কুড়িগ্রাম জেলার অবস্থা দেখেন, ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরী উপজেলার কথা চিন্তা করেন, ঠাকুরগাঁও সদরেও, এমনকি রংপুর মহানগরের যদি আপনি মহানগরের 33টা ওয়ার্ড যদি আপনি ভালো করে ঘুরে এসে দেখেন, অধিকাংশ ওয়ার্ড আসলে গ্রামের পর্যায়েও পড়ে না। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা, যেখানে আপনার পভার্টি রেট আপনার ওয়ার্ল্ড ব্যাংক ঘোষণা করছে 33%। আমাদের বর্তমান আমাদের এই 14,50,00,000 ব্যাংক অ্যাকাউন্টের ভিতরে 9 কোটি ব্যাংক অ্যাকাউন্টের ডিপোজিটে আছে মাত্র 5,000 টাকা। মানুষের সঞ্চয় নেই, মানুষের আয় নেই। এর উপরে যখন আপনি কর আরোপ করছেন, বাড়তি কর আরোপ, মানুষ আপনার আয়ের পরিধি না বাড়িয়ে আপনি কোথার থেকে আপনি কর আদায় করে নেবেন? তো আমাদের টার্গেট থাকতে হবে যে এখানে আমাদের আয়ের পরিধি যদি আমরা বৃদ্ধি না করতে পারি, আপনার কিন্তু কর আহরণ কিন্তু সেই টার্গেট, সেই লক্ষ্যমাত্রা কিন্তু আপনি কোনোদিনও আপনি অর্জন করতে পারবেন না। এবং পলিটিক্যালি মোটিভেটেডভাবে আমি বলছি না, আমি এখানে নিউট্রাল একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি বলছি যে বাংলাদেশে 55 বছরে
is a series of historic political blunders, political failures এবং administrative inefficiencies. আপনি দেখেন আপনার স্বাস্থ্য খাতে আমাদের সম্মানিত সমালোচক যে একটি সুন্দর কথা বললো যে প্রায় 70,000 কোটি টাকা আমাদের স্বাস্থ্য খাতে এবার বরাদ্দ হলো। বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিগত 17.5 বছর আমরা দেখেছি সব থেকে বেশি দুর্নীতি হয়েছে কিন্তু আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে। এখন ভবিষ্যতে আপনি কি করে এই দুর্নীতি থেকে আপনি বেরিয়ে আসবেন? এই দুর্নীতির যারা সিন্ডিকেট যারা রয়েছে, যারা পিডি নিয়োগ করছে, যারা পলিটিসাইজড ভাবে আপনার স্টেট মেশিনারি নিয়ন্ত্রণ করছে, যারা জুডিশিয়ারি নিয়ন্ত্রণ করছে, যারা স্টেট অ্যাপারেটাস নিয়ন্ত্রণ করছে, তাদের কবজা থেকে আপনি কি করে এই অলিগার্ক মুক্ত একটি মাফিয়া মুক্ত একটি অর্থনীতি আপনি কি করে গড়ে তুলবেন? আপনি প্রত্যন্ত অঞ্চলের মানুষ কিন্তু রায় দিচ্ছে যখন তারা কাঁচা বাজারে যাচ্ছে, প্রতিদিন নিত্য পণ্যের দাম লাগামহীনভাবে তারা বেড়ে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি আমরা পরিকল্পনা দেখলাম, স্পষ্টভাবে আমি দেখলাম যে আমাদের লক্ষ্যমাত্রাটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পেরেছি যে আমরা একটি বৈষম্য বিরোধী বাজেট চাই, যার ভিতরে আপনার জুলাই স্পৃহা আছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু বাস্তবায়ন আপনি কি করে করবেন সেটার কিন্তু কোনো রূপরেখা আমি এই বাজেটে এমনকি অতীতের বিগত 55 বছরের কোনো বাজেটে আমি একবারও আমি দেখতে পারিনি। এবং আমার প্রস্তাবনা থাকবে, এবং আমি ছোট্ট করেই বলবো, পরবর্তীতে আমি আরও বিস্তারিত আকারটা আমি তুলে ধরবো। সেটা হচ্ছে দেখেন, আমরা যতদিন পর্যন্ত ডিসেন্ট্রালাইজ বাজেট প্ল্যানিং আপনারা না করব ততদিন পর্যন্ত অসম বন্টনই রয়ে যাবে, সুষম বন্টন হবে না, গুণগত ব্যয় আপনি নিশ্চিত করতে পারবেন না। আমার ফরিদপুর জেলায় আমার স্বাস্থ্য খাতে কতটুকু বরাদ্দ করা হলো, কতটুকু ব্যয় হলো, এবং আমার ফরিদপুর জেলাতে শিক্ষা খাতে কতটুকু বরাদ্দ করা হলো, কতটুকু ব্যয় করা হলো, আমাদের জেলা পর্যায়ে বাজেট বরাদ্দ না করতে পারলে অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় আমরা নিশ্চিত করতে পারবো না। আবার এই আলোচনায় ফিরবো একটি ছোট্ট বিরতির পর। দর্শক, গণতন্ত্র এখনই একটি ছোট্ট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিএসআরএম গণতন্ত্র এখনই। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ, এই যে লক্ষ্যমাত্রাটা বাস্তবসম্মত হওয়া উচিত, বাস্তবায়নের রূপরেখাটা আরও স্পষ্ট হওয়া দরকার, এবং সম্পদের অসম বন্টন, আইনেই কিন্তু করের বোঝা চাপানো, এই জায়গাগুলোতে প্রশ্ন হচ্ছে বাজেটের আকার, এবং এটা ঠিক স্বাধীনতার পরে আজ পর্যন্ত যত বাজেট এসছে তার মধ্যে এবারকার যে বাজেট, সেই বাজেটটার আকারের দিক থেকে সবচেয়ে বড়। এখন এটা বড় যখন আমরা বলবো, তার সঙ্গে সঙ্গে তো আমাদের ইকোনমির সাইজটা কি, আমাদের জনসংখ্যা কত, এবং আমাদের প্রয়োজনগুলো কি, এইগুলো মিলিয়ে কিন্তু বড় বা ছোট সেটার হিসাবটা করতে হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি না বাংলাদেশের এই 18 কোটি লোক, বা কারো মতে আমাদের জনসংখ্যা 18 কোটিরও বেশি, এই বিশাল জনগোষ্ঠীর জন্য 9,38,000 কোটি টাকার যে বাজেট, সেটা একটা খুব বিশাল বা বড় বাজেট তা কিন্তু নয়। সমস্যাটা অন্য জায়গায়। সেটা হচ্ছে এরকম একটা বাজেট বাস্তবায়ন করার যে দক্ষতা এবং ক্ষমতা, এবং সে ব্যাপারে আমাদের কতটা কৃতকার্যতা আছে, সেটাই হচ্ছে বিরাট প্রশ্ন। এখন আমরা দেখছি যে আমাদের এই বাজেটটা একটা ঘাটতি বাজেট, এবং সব সময় কিন্তু আমরা ঘাটতি বাজেট করে আসছি। এবারকার যে ঘাটতির পরিমাণ সেটা হচ্ছে 2,43,00,000 কোটি টাকা, এবং জিডিপির হিসাবে সাধারণত বলা হয় ঘাটতিটা 5% পর্যন্ত আপনার ঘাটতি হলে আপত্তি করার কিছু নেই। এবারকার যে হিসাবটা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, সংসদে যে সংক্ষিপ্ত বাজেটটা বিতরণ করা হয়েছে, সেটা থেকেই আমি বলছি, সেখানে বলা হচ্ছে যে জিডিপির শতাংশ হিসেবে বাজেট ঘাটতি হচ্ছে 3.60%। তার মানে এটা পারমিসেবল লিমিটের মধ্যেই কিন্তু আছে। সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে এই ঘাটতি আমরা পূরণ করব কিভাবে। বলা হচ্ছে, বা আমরা জানি, অভ্যন্তরীণ এবং বৈদেশিক সূত্র দুইভাবেই কিন্তু এই ঘাটতি পূরণ করা হয়, এবং অভ্যন্তরীণভাবে যেটা করা হয় সেটা হচ্ছে ঘাটতি পূরণ করার জন্য সেটা হচ্ছে ব্যাংকিং সিস্টেমের উপর নির্ভর করা, লোন নেওয়া দেশে, আর দেশের বাইরে যে আপনার যে এক্সটার্নাল রিসোর্স তাদের কাছে, সেখান থেকে আমরা লোন নিই, এই ঋণ নিয়ে সেটা পূরণ করার একটা চেষ্টা করা হয়। এখন ঋণ কিন্তু প্রতি বছরই আমরা নিচ্ছি বাজেটের জন্য, এবং কিউমুলেটিভলি কনজিকিউটিভলি আপনার
এই ঋণ জমা হচ্ছে। এবং ঋণ জমা হচ্ছে সঙ্গে সঙ্গে কিন্তু আবার ঋণের সার্ভিসিংয়ের যে প্রশ্নটা সেটাও আসছে। Correct. এবং যতই দিন যাচ্ছে সার্ভিসিং কস্ট কিন্তু বাড়ছে, এবং দেখা যাচ্ছে যে এমন একটা সময় আসতে পারে আমরা এত ঋণ করে ফেলেছি যে শেষ পর্যন্ত বাজেটের বেশিরভাগ সিংহভাগ খরচই হচ্ছে সার্ভিসিং করার জন্য বা সুদ দেওয়ার জন্য, কিস্তি দেওয়ার জন্য। তো এইটার থেকে কিন্তু আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং সেটা আমরা কিভাবে করতে পারি সেটা চিন্তা ভাবনা করতে হবে। এটার একটা উপায় হচ্ছে, এবং সবাই এটা অ্যাগ্রি করেন, সেটা হচ্ছে আপনার আমাদের রাজস্ব আদায় বৃদ্ধি করার চেষ্টা করা। সেখানে আমাদের পারফরমেন্স অত্যন্ত ডিসম্যাল, অত্যন্ত দুর্ভাগ্যজনক, এবং আমাদের ট্যাক্স জিডিপি রেশিও সেটা বরং দিনের পর দিন হ্রাস পাচ্ছে, নিচে চলে আসছে, এখন 6% কাছে চলে আসছে, এবং দক্ষিণ এশিয়াতে এটা সর্বনিম্ন ট্যাক্স জিডিপি রেশিও। একটা সময় আমার যতদূর মনে আছে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও কিন্তু 9% ছিল। তার মানে আমাদের উন্নতি হচ্ছে না, আমাদের অধোগতি হচ্ছে, অধপতন হচ্ছে। এইটা খুব দুশ্চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। এবং এই ট্যাক্স জিডিপি রেশিওটা ইমপ্রুভ করা এটা খুব সহজসাধ্য কাজ নয়, কারণ আমাদের যে রাষ্ট্রযন্ত্র আছে, বিশেষ করে যে এনবিআর যেটার জন্য দায়িত্বপ্রাপ্ত রাজস্ব আদায় করার জন্য, এটা এনবিআরের যে পারফরমেন্স তার উপর নির্ভর করবে। শুধু তার উপর নির্ভর করবে না, আমরা কর আদায় করার কি কৌশল অবলম্বন করব, কিভাবে করব, সেটার উপরও অনেকটা নির্ভর করে। এবং সরকার যেটা বলছে সেটা হচ্ছে সরকার কর নীতি এবং কর ব্যবস্থাপনা পৃথকীকরণ করবে। এইটা তো আপনার ইন্টারিম সরকার করার চেষ্টা করেছিল, এবং তারপরে আমরা প্রবল প্রতিবাদ দেখেছি, আন্দোলন দেখেছি। এবং আমাদের দেশে সংস্কারের ব্যাপারে বিরাট প্রতিরোধ যেটা হয়, বাধা যেটা আসে, সেটা যেমন রাজনীতির থেকে আসে, রাজনীতিবিদদের কাছ থেকে আসে, সেটা যেমন সত্য কথা, কিন্তু তার পাশাপাশি একটা বড় বাধা কিন্তু আমলাতন্ত্রের কাছ থেকে আসে। এবং এই আমলাতন্ত্র এরা কিন্তু পরিবর্তন চায় না, এরা কিন্তু আপনার আমাদের দেশের সিস্টেমটা একটু ডেভেলপ করুক, একটু ভালো হোক, এইটা তারা চায় না। এবং তারা এই পুরনো নিয়মে অভ্যস্ত এবং পুরনো নিয়মের মধ্যেই থেকে যেতে চায়। তার একটা বড় কারণ হচ্ছে সেখানে তাদের একটা ভেস্টেড ইন্টারেস্ট আছে। সেই পুরনো পদ্ধতি এবং পুরনো নিয়মের মধ্য দিয়েই কিন্তু তারা তাদের বিভিন্ন রকম প্রভাব, প্রতিপত্তি এবং সম্পদ আহরণ করার একটা ব্যবস্থা তারা করতে পারে। সে কারণেই তারা পরিবর্তনকে বাধা দেয়। তো এইটা কিভাবে করা যায়, এখানে আমি নিজে একবার রাজস্ব সংস্কার কমিশনে কাজ করেছিলাম, তো সেখানকার একটা অভিজ্ঞতা। তো সেই সময় কমিশনের সদস্যদের নিয়ে আপনার এখানে ওয়ার্ল্ড ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভ ছিলেন তিনি আমাদেরকে একটা ডিনার দিলেন। তো সেই ডিনারে তিনি উগান্ডার কাহিনী তুলে ধরলেন, যে উগান্ডায় মুসাভিনি সরকার যেটা করেছে, পুরনো ট্যাক্স প্রশাসনের বা তাদের দেশের যে রাজস্ব ব্যবস্থাপনার সঙ্গে জড়িত লোকজন তাদেরকে লক, স্টক অ্যান্ড ব্যারেল মানে করেছে, চাকরিচ্যুত করে একেবারে নতুন ইয়াং ব্লাড, নতুন সেট অফ পিপল রাজস্ব ব্যবস্থাপনার জন্য নিয়োগ করেছে, এবং এর ফলে তারা চমৎকার ফল পেয়েছে। তা আমি প্রশ্ন করলাম, বাংলাদেশের যে পলিটিক্যাল ইকোনমি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, রাজনৈতিক বাস্তবতা, এইখানে আমরা এনবিআরের সব লোকদেরকে বিদায় দিয়ে নতুন লোক নিয়ে কি কাজ শুরু করতে পারবো? আবার নতুন লোকরা কাজ শিখতে শিখতেও তো একটা সময় তাদের দরকার হবে। তো সেই দিক থেকে, সেই বিবেচনায় পুরো বিষয়টা আমার মনে হয় না যে বাংলাদেশে করা সম্ভব। দুনিয়ার এক দেশে সংস্কার যেভাবে করা যায়, অন্য দেশে সেটার রিপিটেশন সম্ভব হয় না। তো এইখানে বাংলাদেশের জন্য মোক্ষম সংস্কারের কাজটা কি হবে সেটা নিয়ে কিন্তু আরো গভীরভাবে ভাবার প্রয়োজন আছে। আর যে বলা হয়েছে যে কর নীতি এবং কর ব্যবস্থাপনা দুটাকে পৃথক করা হবে, পৃথক করলে কি সুবিধা হবে, কি অসুবিধা হবে, সেটারও কিন্তু একটা পর্যালোচনা দরকার। এই জায়গাগুলোতে যদি একটু পরে আবার বিস্তারিত, অনেক কথা আছে। জি অবশ্যই, বাজেট বিষয়টা তো অনেক বিস্তারিত। জি, অতঃপর ডক্টর জাহাঙ্গীর আলম, আপনি কৃষির কথা বলছিলেন, এবার আপনার কাছে প্রশ্নটা এভাবে রাখতে চাই, কৃষি বলি, সাধারণ মানুষ বলি, যে প্রশ্নটা আমি শুরুতেই রেখেছিলাম, অর্থমন্ত্রী নিজেও বলছেন যে বাজেটে একটা স্বস্তি দেওয়ার প্রচেষ্টা আছে। আসলে সাধারণ মানুষের মাঝে এই বাজেটের পরে স্বস্তি ফিরবে কিনা, স্বস্তি ফিরবে? আচ্ছা, স্বস্তির জন্য কিছু কিছু যে বাজেটে কথাবার্তা নাই সেটা না, কথাবার্তা আছে, লক্ষ্যমাত্রা আছে, টার্গেট আছে, এবং সেখানে কিছু কাজ তারা দেখিয়েছে।
তা আমার প্রথম কথা হলো যে এই উৎপাদনশীল খাত যেটাতে আমরা সাধারণত বাজেট বাড়াতে চাই এবং ইনভেস্টমেন্ট বেশি করতে চাই, তার মাঝে কৃষি মন্ত্রণালয় কৃষির সার্বিক কৃষি কিন্তু 5টা মন্ত্রণালয় নিয়ে, ফসল কৃষি, তারপরে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক, বন পরিবেশ, তারপরে ভূমি এবং সেচ পানি সম্পদ, এগুলো একসঙ্গে কৃষির মধ্যে আসে। তো এইখানের মধ্যে আপনি দেখবেন যে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক এটাতে বাজেট এবছর গত বছরের তুলনায় 20% কমে গেছে। এটা তারপরে সেচ ও পানি সম্পদ মন্ত্রণালয়, এখানে একটা বড় অংশ, বাজেটের একটা বড় অংশ সেখানে যায়, কিন্তু সেখানে আমার 6% বাজেটটা গত বছরের তুলনায় এবছর 6% কমে গেছে। তারপরে স্থানীয় সরকার, যেটা কৃষির সঙ্গে খুব যুক্ত, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, এখানে এবং উৎপাদনের খুব কাছাকাছি আমরা বলতে পারি এরা কাজ করে, এবং এখানে 4.65%। আমি যে বাজেট ইন ব্রিফ যেটা আপনি বললেন, আমি ওইটার থেকে বলছি, ওটা খুব ভালো করে আমি দেখে এসেছি। তারপরে পাট মন্ত্রণালয়ে বাজেট গত বছরের তুলনায় এই বছর 11% কমে গেছে। তো এই যেগুলোর সঙ্গে উৎপাদনের খুব কাছাকাছি আমরা চিন্তা করি, এই ক্ষেত্রে বাজেটটা সংকুচিত হয়েছে, এটা আমার কাছে খুব স্বস্তির মনে হয় না। কিন্তু স্বস্তির জায়গাও আছে, যেমন সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে, এটাও তো গ্রামের মানুষ স্বাভাবিকভাবেই উপকৃত হবে, এবং সেখানে অনেক বেশি সুবিধাভোগীর সংখ্যা বাড়ানোর লক্ষ্যমাত্রা আছে, সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হয়েছে, বরাদ্দ খুব বেশি বাড়ানো হয়নি, কিন্তু কিছু বাড়ানো হয়েছে। যেখানে 900 টাকা ছিল সেখানে 1000 টাকা করা হয়েছে, যেখানে আপনার 650 ছিল সেখানে 700 টাকা করা হয়েছে, কিন্তু কিছুটা বাড়ানো হয়েছে। তো সবচেয়ে বেশি যেটা হলো যে আপনার যে সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্ট্রি, যেটা এইখানে বাজেটটা খুব বাড়িয়েছে, তারা 117% বাড়িয়েছে বাজেটটা। আগে 15-16 ছিল, এটা 30,000 কোটি টাকার উপরে সোশ্যাল মিনিস্ট্রি, যেখান থেকে আপনি বেশিরভাগ এই ইয়েটা আছে, সামাজিক নিরাপত্তার সরকার যে নির্বাচনী ইশতেহারে যে এটা এখানে বেড়েছে। আরেকটি যেটা বলা হয়েছে যে আপনার কর এবং ভ্যাট বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে, যেমন বিভিন্ন কৃষিপণ্য, যেগুলো নিত্য কৃষিপণ্য, সেখানে কর ভ্যাট 1 থেকে 5% ছিল, সেটা কমিয়ে সেটাকে 0.5% করা হয়েছে। এটা এই ভেবে করা হয়েছে যে এর বেনিফিটটা কনজিউমাররা পাবে, কিন্তু সবসময় দেখা যায় যে কনজিউমাররা এই বেনিফিটটা পায় না। আপনার কর কমানো হয়, ভ্যাট কমানো হয়, কিন্তু এটা ব্যবসায়িক পর্যায়ে এদের কাছে এটা সাধারণ মানুষ আর দিন শেষে সুফলটা পায় না, সাধারণ কনজিউমার যারা আছে তারা সেটা পায় না। তো এই ধরনের আরো বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে করে দেখেন যখন ইনফ্লেশনটা যখন খুব হাই থাকে, তখন স্বাভাবিকভাবেই সামাজিক নিরাপত্তা খাতে ইনভেস্টমেন্ট মানে বরাদ্দটা বাড়বে, যেটা বেড়েছে এটা এবং কৃষির বিভিন্ন পণ্য যেগুলো আছে সেখানে ভ্যাট ট্যাক্স কমানো হবে, এটাই এক্সপেক্টেড। তো এটা কিছু ক্ষেত্রে সেটা করা হয়েছে, তো এখানে কিছুটা স্বস্তিরও আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে ভ্যাট ট্যাক্স কমানো হলো, এটা আমাদের সত্যিকার কৃষকরা যাদের জন্য করা হলো তারা বেনিফিট পাচ্ছে কিনা, এবং অন্যদিকে যারা কনজিউমার আছে তাদের কাছে এর বেনিফিটটা পৌঁছচ্ছে কিনা, এবং এটা যদি করতে হয় তাহলে এখানে নিবিড় পর্যবেক্ষণ করা দরকার। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, এই যে কিসের দাম বাড়লো, কিসের কমলো, সেই জায়গায় আমরা খুব বড় করে আজকে ফলো করে প্রচার করেছে যে হার্টের রিংয়ের ভ্যাট প্রত্যাহার করা হয়েছে, দাম কমতে পারে এত টাকা, কিডনি ডায়ালিসিসের
এগুলো তো এক ধরনের মানে সাধারণ মানুষের স্বস্তি দেয়, কিন্তু যে দিন শেষে পুরো স্বাস্থ্য খাতের যখন এক ধরনের সামগ্রিক উন্নয়ন হয় না, তখন আসলে যে এবং যে কথাটা ডক্টর জাহাঙ্গীর আলম বলছিলেন, অনেক কিছু দাম কমে কিন্তু শেষ পর্যন্ত সেটা ভোক্তা পর্যায়ে গিয়ে সেটার কিন্তু সুফল মেলে না, সেই সংখ্যাটা স্বাস্থ্য খাতেও থেকে যায় কিনা? একদম সত্য কথা, যেটা যেটা আপনি বললেন যে হার্টের রিং বা ডায়ালাইজার, যে Kidney dialysis এর খরচ কমবে, খরচ 800 টাকা কমে যাবে, সেটা বলা হয়েছে, কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কনজিউমাররা, পেশেন্টরা সেই বেনিফিটটা আসলে পাবে কিনা সেটা নির্ভর করবে হচ্ছে সরকারের মনিটরি নজরদারির উপরে, যে সরকারি জায়গাটা কতটা নজরদারি করছে এবং ইফেক্টিভ নজরদারি লাগবে আর কি। হ্যাঁ, তাহলে সেই জায়গাটায় হচ্ছে যে কারা নজরদারি করবে, গভর্নমেন্টের কি সেই বডিটা আছে কিনা, কারণ এই নজরদারিটা করে সাধারণত স্বাস্থ্য অধিদপ্তর, এবং স্বাস্থ্য অধিদপ্তরের যে মাঠ পর্যায়ের যে অ্যাডমিনিস্ট্রেশনগুলো আছে তারা করে। ধরেন যে ডিভিশনাল অফিস আছে, ডিস্ট্রিক্টে সিভিল সার্জন অফিস আছে, উপজেলাতে ইউএসএফ অফিস আছে, কিন্তু তাদের কিন্তু সেই সক্ষমতা নাই যে এই নজরদারিটা করবে। ডক্টর সায়েম আমির ফয়সাল বলছিলেন, এবং এই কথাটা তো আছে, গত 17-17.5 বছর আমরা স্বাস্থ্য খাতে যে ভয়াবহ দুর্নীতির যেই খতিয়ান দেখেছি, সেই জায়গায় তো সংখ্যাটা আসলে থেকেই যায়। ডেফিনেটলি সংখ্যাটা থেকে যায়, এবং যেটা আমি বলার চেষ্টা করছিলাম আগের স্লটে, সেটা হচ্ছে যে বড় বাজেট ভালো যদি সেই বড় বাজেটটা মানুষের বেনিফিটে কাজে লাগে। তাছাড়া বড় বাজেট যদি এখানে ওখানে নয়ছয় হয়ে যায়, যেটা হয়ে থাকে, সেটা হলে তো বড় বাজেটের লাভ নাই। ডেফিনেটলি আমরা বড় বাজেট চেয়েছি, বড় বাজেট স্বাস্থ্যের ক্ষেত্রে দিয়েছে, এটা সরকারকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু এখন যেটা সেটা হচ্ছে যে এই বাজেটটা আমরা চাই যেটা সেটা হচ্ছে যে পুরোটাই যেন অ্যালোকেটেড হয়, এটা প্রস্তাবিত। আমরা জানি যে ষান্মাসিকের সময় 1/3 থাকবে না হয়তো, বাট আমরা চাই এবছরে যেটা সেটার পুরোটাই থাকুক। দ্বিতীয় যেটা চাওয়া সেটা হচ্ছে যে পুরোটাই খরচ হোক, এবং তৃতীয় চাওয়া, সেটা আরও বড় চাওয়া, সেটা হচ্ছে যে এইটা যেন জনগণের কল্যাণে লাগে, দ্যাট মিনস ইফেক্টিভ খরচ হোক, কার্যকরীভাবে খরচ হোক। কিন্তু সেইটার জন্য সরকারের যে সক্ষমতা, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং হসপিটাল বা বিভিন্ন দপ্তরে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। তো সেই জায়গাতে আমি যেটা মনে করি সেটা হলো যে কারণে খরচ করতে পারে না তার একটা বড় একটা অংশ যেটা সেটা হলো যে প্রকিউরমেন্ট রিলেটেড যে জটিলতা, প্রকিউরমেন্ট নলেজ না থাকা, কনফিডেন্সটা না থাকা, এবং অডিট এবং অ্যাকাউন্টসের যে দৈরত্ব আছে, সেইগুলো একটা বিষয় হয়ে দাঁড়ায়। তাহলে সেই জায়গায় আমি যেটা মনে করি যে ডিজি হেলথে ইমিডিয়েট একটা হেল্প ডেস্ক খোলা উচিত, যে সমস্ত ম্যানেজাররা এই প্রকিউরমেন্ট রিলেটেড জটিলতায় ভোগে তারা যেন ওখান থেকে সহযোগিতা পায়। 2 নম্বরে যেটা সেটা হচ্ছে যে আমি অনেকগুলো আউটার ডিপার্টমেন্টের কথা বলেছি, ডিসিএল, এইচসিডি, পিডব্লিউডি, আমাদের নিমিউ নামে একটা অর্গানাইজেশন আছে, যেগুলো মানে হসপিটাল তাদের কাছ থেকে সাপোর্ট পাওয়ার কথা, কিন্তু সময় মতো সাপোর্ট না পেলে হসপিটালের সার্ভিস বিঘ্নিত হয়। এইটাকে মনিটরিং সুপারভিশন করার জন্য, কোঅর্ডিনেশন করার জন্য মন্ত্রণালয় পর্যায়ে একটা শক্তিশালী একটা সেল থাকা উচিত, যে এই সমস্ত অর্গানাইজেশনের সাথে কথা বলে তাদেরকে কোঅর্ডিনেট করবে যাতে এই খরচটা হয় এবং হসপিটাল যেন সার্বিক একটা সমন্বয় করবে। আবার আপনার কাছে আসবো ডক্টর সায়েম আমির ফয়সাল, একটু এই জায়গাটিতে যেতে চাই। অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এই পত্রিতে চাচ্ছেন না যে সামগ্রিক অর্থে আমরা সংস্কারের কথা দীর্ঘ সময় বললাম, সেই স্বপ্ন দেখলাম, এই জায়গায় সংস্কারের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ সেটা তো নিঃসন্দেহে বাজেটের বাস্তবায়নও তো নিঃসন্দেহী। অবশ্যই দেখেন, আমার যে সংখ্যাটা রয়েছে ব্যক্তিগতভাবে, আমি যে বিষয়টা আমি শঙ্কিত, আসলে শঙ্কিত অর্থে আমি একটা বিষয় একটু বলে নিচ্ছি আমি আপনাকে। দেখেন, আমরা জানি যে বাংলাদেশের সামগ্রিক ব্যাংকিং খাত টোটাল ডিপোজিট আছে আমাদের 19,73,000 কোটি টাকা। এর ভিতরে আমাদের একদম সরাসরি নন পারফর্মিং লোন, যেটা একদম মন্দা ঋণ যাকে বলে, সেটার মূল্য হচ্ছে এখন 6,40,000 কোটি টাকা, এবং ডিস্ট্রেস লোন প্লাস নন পারফর্মিং লোন মিলে এখন বর্তমানে আমাদের ডিস্ট্রেস ক্যাটাগরিতে বা নন পারফর্মিং লোন ক্যাটাগরিতে আছে প্রায় 9,60,000 কোটি টাকা। অর্থাৎ টোটাল ডিপোজিটের ক্যাপিটালের আপনার প্রায় 50 to 55% ইজ ডিস্ট্রেসড ব্যাড লোনস। তো এরা যারা জালিয়াতিগুলো করেছে, এবং আমাদের বিশেষ করে 10 থেকে 12টি ব্যাংক যেভাবে একদম সম্পূর্ণভাবে লুণ্ঠন করা হয়েছে, প্রায় 98% আপনার ক্যাপিটাল বেজ নাই করে ফেলা হয়েছে। আজকে গ্রাহকরা, আমানতকারীরা যে তাদের অর্থ উত্তোলন করতে পারছে না। আপনি যদি দেখবেন যে আমরা খুব শক্তভাবে আমরা বলেছিলাম যে বাংলাদেশে একটি ব্যাংক অর্ডিন্যান্স, একটি আইন দরকার, এবং 2025 সালে এই আইনটি প্রণয়ন করার জন্য উত্থাপন করা হয়েছে, এবং 2026 সালে ব্যাংক রেজলিউশন অ্যাক্ট 2026 আনুষ্ঠানিকভাবে সংসদে পাশ করা হলো। এখন ইন টোটাল কনফিডেন্স, ইন গুড ফেইথ আমি বলছি যে এই ব্যাংক রেজলিউশন অ্যাক্টের আমি অধিকাংশ ক্লজগুলোর সাথে আমি একমত পোষণ করি। তবে
সেকশন 18A, যেখানে একদম সরাসরি বলা হচ্ছে আপনি 7.5% আপফ্রন্ট পেমেন্ট করে সাবেক যারা মালিকানাধীন, যাদের হাতে মালিকানা ছিল, তারা এই লুট করা ব্যাংকগুলোকে আবার তারা 7.5% আপনি আপফ্রন্ট পেমেন্ট করে তারা ক্রয় করে নিতে পারবে আবার। এটা আমি বাংলাদেশের, আমি মনে করি এটা সব থেকে বড় একটি আত্মঘাতী একটি সিদ্ধান্ত হতে যাচ্ছে। বরঞ্চ আমরা মানে যেখানে আমাদের আসলে একটি অলিগার্ক মুক্ত, একটি বৈষম্যমূলক একটি দেশ করার একটা স্বপ্ন, একটা প্রত্যয় আমাদের ছিল, সেখানে যারা আসলে এই সরাসরি মাফিয়া গোষ্ঠীর সাথে সরাসরি সম্পৃক্ত, যারা আসলে সরাসরি অলিগার্ক শ্রেণী, যারা আপনার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো দেশটাকে লুট করেছে, এরা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু তারা অতীতেও যাদেরকে পৃষ্ঠপোষকতা করেছে, এখনও তারা রাজনৈতিক শ্রেণীর শীর্ষ মহলে তারা পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। অর্থাৎ তারা কিন্তু আসলে দেশের মালিক, আমরা কিন্তু তাদের গোলাম। এরকম একটি পরিস্থিতি থাকলে আপনি এখানে কি করে আপনি ন্যায়সঙ্গত ব্যয় বা আপনি সুষম বন্টন আপনি কি করে নিশ্চিত করবেন? ইন এফেক্ট আমি যেটা বলছি, এখানে একটা প্লান্ডারিংয়ের জন্য আপনি সরাসরি একটা ইনসেন্টিভাইজ করছেন, যে আপনারা যারা জালিয়াতি করছেন তাদের জন্য লাল কার্পেট বিছিয়ে এখন খালি আমাদের সংবর্ধনা দেওয়া বাকি আছে। তো আমি মনে করি এখানে আমাদের সরকারের অবশ্যই, আমি মনে করি আবারও ব্যাংক রেজলিউশন অ্যাক্টটাকে আমি মনে করি এটা পুনরায় আমি মনে করি বিবেচনা করা উচিত। ইসলামী ব্যাংকে যা হচ্ছে, যদি দেখেন ইসলামী ব্যাংকের ভালো খারাপ বিষয়, আমি কিছুদিন আগে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি কথা বলেছে যে 11,000 কোটি টাকা আপনার 5ই আগস্টের পরে বরাদ্দ করা হয়েছে এবং নির্বাচনের আগে 11,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে নির্বাচনে সরাসরি ভোট ক্রয় করার জন্য, একটি বিশেষ রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেছে। এখন এত বড় একটি অভিযোগ, this is not political script, this is not মানে political rhetoric, এটা অবশ্যই এটা তদন্তহীন একটি তদন্ত করে আমাদের যেই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটগুলো রয়েছে এবং আমাদের সিআইডি রয়েছে, বিএফআইইউ রয়েছে, আমাদের অ্যান্টি কারাপশন যত এজেন্সি এবং এলিমেন্টগুলো রয়েছে, তারা সরাসরি এখন পর্যন্ত বিচারিক কাঠামোকে তাদেরকে এখনো দাঁড় কেন করালো না। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেটা আমি মনে করি, যেটা বাংলাদেশ ইসলামী ব্যাংকের সাথে হয়েছে এবং আমি মনে করি আরও 11টি ব্যাংকের সাথে বর্তমানে হতে যাচ্ছে। বাংলাদেশ ইসলামী ব্যাংক এবং সোনালী ব্যাংক, আমি মনে করি সোনালী ব্যাংক ইজ দ্য লার্জেস্ট ব্যাংক ইন দ্য পাবলিক সেক্টর, মানে গভর্নমেন্ট ওন্ড ব্যাংক, আর আপনার ইসলামী ব্যাংক প্রাইভেট সেক্টরের সব থেকে বৃহৎ ব্যাংক। এখন এই ব্যাংকগুলোর ভিতরে আমাদের মনে রাখতে হবে যে যারা আপনার শেয়ার হোল্ডিং পর্যায়ে রয়েছে, বিদেশে কিন্তু কোথাও এরকম কোনো উদাহরণ নাই, যারা শেয়ার হোল্ডার তারা কিন্তু বোর্ড অফ ডিরেক্টরে বসতে পারে না। একমাত্র বাংলাদেশের শেয়ার হোল্ডার হয়ে যায় আপনার বোর্ড অফ ডিরেক্টরের চেয়ারম্যান, কারণ এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। একটা ব্যাংকের অর্থে কিন্তু আমাদের সকলের আমানত দিয়েই কিন্তু একটি ব্যাংক কিন্তু তৈরি করা হচ্ছে। অ্যাজ এ ডিরেক্টর অর অ্যাজ দ্য হেড অফ দ্য ব্যাংক, যখন আমি দায়িত্বপ্রাপ্ত হচ্ছি তখন আমি কিন্তু কাস্টোডিয়ান অফ দিস ট্রাস্ট, কাস্টোডিয়ান অফ দ্য ফান্ডস ডিপোজিটেড বাই অল দ্য ডিপোজিটার্স। অর্থাৎ আমি আমানতকারীর নিরাপত্তা কিন্তু আমি নিশ্চয়তা আমি দিতে হচ্ছে। এখন আমার কথা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে এবং ইসলামী ব্যাংকের তখন পরিচালনা পরিষদ নজরদারিতে একদম সরাসরি যে 1 লক্ষ কোটি টাকা যেটা একদম আনুষ্ঠানিকভাবে আমরা দেখেছি যে 9/6 করা হয়েছে, অর্থাৎ সরাসরি বিদেশে পাচার করা হয়েছে, আপনার নানা নামে বেনামে যেভাবে ঋণ উত্তোলন করা হয়েছে, সেটা তো সম্পূর্ণ ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে একদম সরাসরি সম্পূর্ণভাবে এটা সাংঘর্ষিক। এখন এই প্র্যাকটিসটা থেকে আমরা যদি সরে আসতে না পারি, এখন বর্তমানে আমরা দেখেছি অনেক বড় লোন ডিফল্টার, তাদেরকে 1% ডাউন পেমেন্ট দিয়ে রিস্কেডিউল করা হচ্ছে। তাহলে এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই অশুভ একটি প্র্যাকটিসের সাথে আমি কেন সম্পৃক্ত হলাম না? আমি তো মনে হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এই প্র্যাকটিস থেকে সরে যাওয়ার কারণে আমি আমার 1,000 কোটি টাকা একটা ঋণ নিয়ে কিন্তু আমি একটা বিরাট বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান আমি গড়ে নিতে পারতাম। মাত্র 1% ডাউন পেমেন্ট দিয়ে আপনি 2 বছরের জন্য আপনি রিস্কেডিউল করতে পারছেন। এরকম ফেসিলিটিগুলো যতদিন পর্যন্ত থাকবে, আমি মনে করি বাংলাদেশের এই যে অসম এই অর্থনৈতিক যে একটি অবকাঠামো, এখান থেকে আপনি কোনোদিন বেরিয়ে আসতে পারবে না। তো সরকারের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বাজেটের ভিতরে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, ওপেন সোর্স অ্যাকাউন্টিং করতে হবে। আমার আমানত করা অর্থ কারা কারা পাচ্ছে, কোন শিল্প প্রতিষ্ঠান পাচ্ছে, এটা ওপেন সোর্স অ্যাকাউন্টিংয়ের মাধ্যমে দেখাতে হবে। এবং আরেকটা ভয়ঙ্কর বিষয়, আমাদের এখানে সম্মানিত সমালোচকরা একটা কথায় তারা খুব সুন্দরভাবে উল্লেখ করেছে, সেটা হচ্ছে দেখেন, যখন আপনি টেন্ডার অ্যাওয়ার্ড করছেন, এই টেন্ডার অ্যাওয়ার্ডিং প্রসেসে যেই পরিমাণ দুর্নীতি হয়, এখান থেকে যদি আমরা রোধ করতে না পারি, মূল দুর্নীতি হয় আপনার ব্যাংকিং খাতে, আপনার গভর্নমেন্ট টেন্ডার সেক্টরে চাঁদাবাজির মাধ্যমে, আর চতুর্থ হচ্ছে শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে।
এই 4টা খাতে বাংলাদেশ থেকে বাংলাদেশের এত সম্ভাবনাময় একটা অর্থনীতি, যেটা একসময় মালয়েশিয়ার সাথে প্রতিযোগিতা করতো, থাইল্যান্ড, ভিয়েতনাম তো আমাদের অনেক পিছিয়ে ছিল, হতদরিদ্র দেশ বলতাম ভিয়েতনাম, আজকে সেই ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে গিয়েছে, এক গুণ না প্রায় দ্বিগুণ ভাবে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। এটা তো আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বর্তমানে যে আমাদের জব সেক্টরে যে পরিমাণে একটা অ্যাসল্ট আসছে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে, আমি মনে করি বাংলাদেশে কিন্তু তীব্র বেকারত্ব অলরেডি তো আমরা এই জায়গাটা একটু বলছি পরে জি, আবার জি, বিস্তারিত আসছে। জি। অতঃপর ডক্টর মাহবুবুল একটু ব্যাংকিং খাতের যে জায়গাটিতে যদি একটু বলতেন, যে ব্যাংকিং খাতের ভঙ্গুর দশার কথা বলা হচ্ছে, ইসলামী ব্যাংক নিয়ে যা হচ্ছে, এবং সবশেষে ব্যাংকিং খাতটাকে সংস্কারের কথা, তো যেই স্বপ্নের কথাটা আমরা বলি। আমি এতক্ষণ ডক্টর সায়েম আমির ফয়সালের যে আলোচনা সেটা শুনছিলাম। তিনি লুণ্ঠনের কথা বলেছেন। তিনি শুধু বলেন নাই, এটা আমরা সবাই জানি, যেখানে ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল সেক্টরে বিরাট ধরনের লুটতরাজ হয়ে গেছে। তিনি আরও বলেছেন যে ভিয়েতনাম আমাদের অনেক পেছনে ছিল, আর সেই ভিয়েতনাম আমাদেরকে ছাড়িয়ে চলে গেছে, উন্নতির শীর্ষে উঠে যাচ্ছে, আমরা অনেক পেছনে পড়ে থাকছি। তো এইখানে একটু বোঝার ব্যাপার আছে, ভিয়েতনামের যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হয়। ভিয়েতনাম একটা দীর্ঘস্থায়ী মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে, সশস্ত্র মুক্তি সংগ্রামের মধ্য দিয়ে মুক্ত হয়েছে, স্বাধীন হয়েছে, এবং ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি সেই দেশটা পরিচালনা করে, শাসন করে, এবং সেই ওয়ার্কার্স পার্টি একটা আদর্শবাদী আইডিয়ালিস্টিক দল, এবং সেইখানে যে ডেমোক্রেসি যেটা চালু আছে সেটা আমাদের সনাতনী পশ্চিমা গণতন্ত্র নয়, সেটা হচ্ছে এক ধরনের কনসেনসুয়াল ডেমোক্রেসি। আলাপ আলোচনার মাধ্যমে তারা সেটা করে, এবং পার্টি বিভিন্ন পর্যায়ে সেটা করে সিদ্ধান্ত গ্রহণ করে। তো এখন প্রশ্ন হচ্ছে, ভিয়েতনাম একেবারে ট্র্যাডিশনাল কমিউনিস্ট পদ্ধতিতে যায় নাই, তারা কিন্তু মার্কেট ইকোনমিটা এমব্রেস করেছে এবং মার্কেটের ক্ষমতাকে ব্যবহার করেছে। করে এখানে এটা বুঝতে গেলে অবশ্য অনেক কিছু বোঝার ব্যাপার আছে, সমাজের যে ডিনামিক্স, যে বিবর্তন, সেটা বোঝার ব্যাপার আছে। আসলে এই ভিয়েতনামের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, বা চীনের মতো দেশ, বা ইভেন রাশিয়ার মতো দেশ, এইগুলো সব ব্যাকওয়ার্ড ক্যাপিটালিস্ট কান্ট্রি, ক্যাপিটালিস্টও নয়, সেমি ফিউডাল, সেমি কলোনিয়াল কান্ট্রি। এবং এইখান থেকে এক লাফে সোশ্যালিজমের মতো অবস্থাতে যাওয়া খুব সহজ কাজ নয়। দ্য রোড টু সোশ্যালিজম ইজ নট দ্যাট ইজি। এবং সেই জন্য মাঝখানে অন্তর্বর্তী সময়ে পুঁজিবাদের অনেক জিনিস কিন্তু সেখানে থাকে, এবং ভিয়েতনামে সেটা হচ্ছে, চায়নাতেও সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে। তো তারা সেভাবে করে কিন্তু একটা উন্নতির শিখরে আহরণ করছে, এবং বিনিয়োগ বাড়িয়েছে, সঞ্চয় বাড়িয়েছে, তাদের জনগণকে বিভিন্ন ধরনের উন্নয়নের বেনিফিট দেওয়ার তারা চেষ্টা করছে। এবং বাংলাদেশের অর্থনীতিটা কি, আমি বরাবর বলে আসছি, গোড়া থেকে বলে আসছি, এটা হচ্ছে লুণ্ঠন বৃত্তির অর্থনীতি, এটা হচ্ছে তস্কর বৃত্তির অর্থনীতি। এবং এটা শুরু হয়েছে 1971 সালের 16ই ডিসেম্বরের বিকেলবেলা থেকে। এবং সেই সময় 16ই ডিসেম্বরের বিকালবেলায় একটা নতুন বাহিনীর আবির্ভাব ঘটেছিল এই দেশে, যাদের নাম দেওয়া হয়েছিল 16 ডিভিশন, অর্থাৎ যাদের উৎপত্তি হয়েছিল 16 তারিখ। এবং এরা রাজাকারদের ফেলে যাওয়া রাইফেল হাতে নিয়ে এবং হেলমেট হাতে নিয়ে তারা বিভিন্ন বাড়িতে খোঁজ তল্লাশি করতে শুরু করলো, যে এখানে অস্ত্র আছে, এখানে কে বলে খারাপ টাকা আছে বা কিছু আছে, এই বলে তারা কিন্তু একটা লুণ্ঠন বৃত্তি শুরু করেছিল। এবং তখন আমরা দেখলাম এই টাকায় এক ধরনের ভোগের স্পৃহা। এখানে 2-4টা চাইনিজ রেস্টুরেন্ট যেগুলো ছিল, সেখানের সামনে দেখা গেল সন্ধ্যার পর বিশাল গাড়ির ভিড়, এবং এই গাড়িগুলো একটাও কিন্তু যার যার নিজস্ব মালিকানায় নয়, এগুলি সবই অন্যদের কাছ থেকে দখল করে নেওয়া, ছিনতাই করে নেওয়া। এবং এইভাবে যে ছিনতাইয়ের যে অর্থনীতি চালু হলো, এবং পরে আমাদের পাবলিক সেক্টর, ন্যাশনালাইজ সেক্টর থেকে যে লুণ্ঠন শুরু হলো, এই সব মিলিয়ে বাংলাদেশের যা কিছু ক্যাপিটাল ফরমেশন হয়েছে সেটা কিন্তু লুণ্ঠনের জগতে হয়েছে। এবং আজ পর্যন্ত লুণ্ঠনের জগৎ থেকে খুব সামান্য অর্থই কিন্তু যেটাকে বলা যায় যে উন্মুক্ত স্ফিয়ারে, ওপেন স্ফিয়ারে এসছে, এবং সেটা বিনিয়োগ হয়েছে। হ্যাঁ, বিনিয়োগ একটা অংশ হয়েছে, খুব সামান্য অংশ, কিন্তু এই লুণ্ঠনটা এখনও এখানে লাভজনক, এবং এখানে লুণ্ঠন করে পার পাওয়া যায়, শাস্তি হয় না, সেই জন্য লুণ্ঠন করার যে ইনসেন্টিভ এখানে আছে। তো দেশে যতদিন পর্যন্ত এই লুণ্ঠনের ইনসেন্টিভ থাকবে,
ততদিন পর্যন্ত আমরা কিন্তু একটা সুষ্ঠু কল্যাণমুখী অর্থনীতি দূরের কথা, একটা ভালো পুঁজিবাদী অর্থনীতিও কিন্তু তৈরি করতে পারবো না। 100%। পুঁজিবাদ নিঃসন্দেহে একটা শোষণমূলক ব্যবস্থা, কিন্তু পুঁজিবাদও অনেক ভালো কাজ করে। তারা ইনভেস্ট করে, তারা ফ্যাক্টরি তৈরি করে, তারা মানুষকে এমপ্লয়মেন্ট দেয় এবং বিভিন্নভাবে সেখান থেকেও মানুষ কিন্তু সুযোগ সুবিধা পায়, যে কারণে ওয়েস্টার্ন ইকোনমিগুলো টিকে আছে। হ্যাঁ, সেখানে রিফর্মস হয়েছে, কল্যাণমুখী অর্থনীতির দিকে তারা গিয়েছে, কিন্তু বেসিক্যালি কিন্তু ব্যক্তি মালিকানা, ব্যক্তি বিনিয়োগ এগুলিকে তারা নিশ্চিত করেছে, এগুলিকে তারা সংরক্ষণ করেছে, প্রোটেকশন দিয়েছে। তো আমরা এই বাংলাদেশে যে বাজেটের আলোচনা বা অন্য যে কোনো অর্থনৈতিক নীতির যে আলোচনা, তার আগে আমাদেরকে এই লুণ্ঠন বৃত্তি কিভাবে দমন করা যায় সেই আলোচনা যদি আমরা না করি, এবং আমরা যদি Absolutely. একটা কাজ না করি, সেটা হচ্ছে আমরা যদি বোঝার চেষ্টা না করি যে এখানে প্রিমিটিভ অ্যাকিউমুলেশন কিভাবে হচ্ছে। প্রিমিটিভ অ্যাকিউমুলেশন কিন্তু অনেক পশ্চিমা ধাঁচের অর্থনীতিবিদরা বুঝতেও চান না। এটা কার্ল মার্কসের কথা, প্রিমিটিভ অ্যাকিউমুলেশনটা। প্রিমিটিভ অ্যাকিউমুলেশনটাকে তিনি তুলনা করেছিলেন আদি পাপের সঙ্গে, অরিজিনাল সিনের সঙ্গে, যেটা আদম হওয়ার ক্ষেত্রে ঘটেছিল। এবং আমরা এই বাংলাদেশে এই আদি পাপের অর্থনীতির মধ্যে জড়িয়ে আছি। এই যতদিন পর্যন্ত আদি পাপের বৃত্ত থেকে আমরা না বেরোতে পারবো এবং আদি পাপের অর্থনীতিকে মানে যেটাকে বলে অকার্যকর করে দিতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা খুব বেশি কিছু ভালো আশা করতে পারি না। আমি খুব হতাশার কথাগুলো বললাম, এটা শুনে That's অনেকে true. It's খুব absolutely হতাশ correct. হবেন। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় বাস্তবতা। সত্য অত্যন্ত কঠিন, অত্যন্ত নিষ্ঠুর। এই সত্য কথাটা তুলে ধরা দরকার, এবং যে কোনো চিন্তাশীল মানুষের দায়িত্ব হচ্ছে সত্যটাকে তুলে এই যে ধরা। অর্থনীতি বৃত্তর কথা বলছেন, এতে বেরিয়ে আসার তাহলে একেবারে কি কোনো আশা? বেরিয়ে আসার জন্য সব দেশেই বিপ্লব হয়েছে। আমাদের দেশে সত্যিকার একটা বিপ্লব হলে এগুলি সব ধসে পড়বে। এই যেটাকে বলা হচ্ছে অলিগার ক্লাস, তাদের উচ্ছেদ হয়ে যাবে। হ্যাঁ, যেসব দেশে সফল বিপ্লব হয়েছে সেসব দেশে কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু একসময় ইউরোপেও কিন্তু এই তস্কর বৃত্তি ছিল। হ্যাঁ, এবং রাষ্ট্রীয়ভাবে তস্কর বৃত্তিকে উৎসাহিত করা হতো। এই যে আবিষ্কার এবং অভিযানের যে একটা ব্যাপার ছিল, এটা মূলত ছিল বিদেশি সম্পদ লুণ্ঠন করার যে ব্যাপার। হ্যাঁ, ভাস্কো ডা গামার যে অভিযান বা কলম্বাসের যে অভিযান, সেটা হচ্ছে বিদেশি সম্পদ লুণ্ঠনের অভিযান। তো এগুলো এই ইতিহাসের এই ইন্টারপ্রিটেশন আমরা অনেক সময় বুঝি না, বোঝার চেষ্টা করি না। তো আমার মনে হয় আমি একটু অন্যভাবে চলে গেছি, বলতে গেলেও আমি বোধহয় একটা সত্যের কাছাকাছি অবস্থান করছি। এবং আমি মনে করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা যদি আর কিছু না করেন, আমি তাদের কাছে খুব বিশাল বড় কিছু আশা করি না। অন্তত ধীরে ধীরে দুর্নীতির যে ছিদ্র পথগুলো যেগুলো আছে সেগুলো যদি একটা একটা করে ওনারা যদি বন্ধ করার চেষ্টা করেন, তাহলে যে স্বাস্থ্য খাতের অবস্থার কথা বলেন, শিক্ষা খাতের অবস্থার কথা বলেন, এইগুলোতে আমরা তুলনামূলকভাবে অধিকতর সাফল্য হয়তো অর্জন করব এবং মানুষকে তাদের সার্ভিস যে ডেলিভারি দেওয়া সেটা আমরা দিতে পারবো। জি, অথবা ডক্টর জাহাঙ্গীর আলম, এই যে লুণ্ঠনের যে অর্থনীতি, লুটপাটের সেই জায়গা থেকে যে অথবা ডক্টর মাহবুবুল্লাহ একটু আসার কথা বলছিলেন, যে দুর্নীতির ওই জায়গাগুলোতে যদি দৃষ্টি দেওয়া যায় এবং সেখান থেকে আসলে আমরা বাজেট বলি বা সামগ্রিক অর্থে মানুষের আসলে প্রকৃত যে সুফলটা মেলা। দেখেন, আমি সবসময় একটা খুব টাইট বাজেট খুব পছন্দ করি, যেখানে বাজেটের যে অর্থ সেটা যাতে অপচয়ের সুযোগটা কম থাকে। আপনাকে একটু আগে আমি বলেছিলাম যে কোথায় কোথায় বাজেটটা কমে গেছে, টাকা কমে গেছে, এবং এটা আমি দেখিয়েছি যে যেখানে মানে উৎপাদন বা উৎপাদনের কাছাকাছি যেই সেই খাতগুলো আছে সেখানে বাজেটটা কমে গেছে। তো বাজেটটা বেড়েছে কোথায়? এই যে চিকিৎসা খাতে বাজেট বেড়েছে, যেটা আমরা স্বাস্থ্য খাতে বেড়েছে, এটা আমরা চাই। শিক্ষা খাতে বেড়েছে, উল্লেখযোগ্য বেড়েছে, সেটা আমরা চাই। আরেকটা খাত আছে যেখানে উল্লেখযোগ্য হারে বেড়েছে, সেটা হলো পাবলিক সার্ভিস, যে কারণে আমার টোটাল বাজেটটা অনেক বেশি সম্প্রসারিত করার দরকার হয়ে গেছে। নতুন একটা বেতন কাঠামো। এখন এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, এটাই কি ঠিক সময় ছিল কিনা? আমরা তো আসলে সরকারের খরচটা কমাতে চাই। ইকোনমিক রিফর্মের মূল বক্তব্যটাই হলো যে সরকারের খরচটা কমানো, রাইট সাইজিং দ্য গভর্নমেন্ট।
তো এখানে এবার যেটা করা হয়েছে 41.84% আপনার গত বছরের যে বাজেটটা ছিল সেটা থেকে পাবলিক সার্ভিসে আপনার এবছর বাজেটটা বেড়েছে 41.84%। আগে ছিল 1,86,088 কোটি টাকা, এবছর করেছে 2,63,954 প্রায় 55,000 কোটি টাকা মতো বাড়ানো হয়েছে। কোটি টাকা। আচ্ছা, এখানে এটা কিন্তু মোট বাজেটের 28.14%। আচ্ছা, এই পাবলিক সার্ভিসের সঙ্গে যদি আপনি ডিফেন্স সার্ভিস যোগ করেন, যদি পাবলিক অর্ডার অ্যান্ড সেফটি, যে এখানে পুলিশ টুলিশ কাজ করে, সেটাকে যদি যোগ করেন, তাহলে দেখবেন 36.24% আমার এখানে এই পাবলিক সার্ভিস আর এর মধ্যেই চলে যায়। তো অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন এখন এটা দরকার ছিল কি? এটা হলো এক কথা, কিন্তু গভর্নমেন্ট নতুন এসছে, গভর্নমেন্ট মনে করছে যে হ্যাঁ আমি আমার কর্মচারীদেরকে বেতন বাড়িয়ে দেবো। গভর্নমেন্ট ডিজায়ার করছে, এই গভর্নমেন্ট তো করে না, সাবেক সরকার আগে এটা তো interim কিন্তু government। এই গভর্নমেন্ট এতে এগ্রি করেছে। না, আগে শুনেন, একটা সিদ্ধান্ত হয়ে গেলে বিশেষ করে বেনিফিট দেওয়ার ব্যাপারে very সেটা popular decision as উল্টোরও well, কিন্তু খুব absolutely কঠিন। correct, absolutely তো এখন correct. It's difficult. আপনি যদি I প্রাইম agree. মিনিস্টার হতেন, আপনি পারতেন? অন্তর্বর্তী সরকার শুধু বাস্তবায়নটা করেনি। Exactly. এটা বিষয়টা আপেক্ষিক, এক একজন এক একভাবে ভাবে। তবে আমি যেটা মনে করছি যে এখানে বাজেট বাড়িয়েছেন বাড়ান, কিন্তু কাজটা যেন ভালো হয়, আমার বাজেট ইমপ্লিমেন্টেশনটা যেন ভালো হয় এবং মানুষের ভোগান্তিটা যাতে কমে। এটা মানুষের ভোগান্তি যদি কমে, বাজেটের ইমপ্লিমেন্টেশনটা যদি ভালো হয়, আরও বেশি বেতন বাড়িয়ে দিলেও কোনো সমস্যা হবে না। কিন্তু সেটা যদি না হয়, তাহলে যে খরচ বাড়লো, কিন্তু খরচ বাড়লো, মানুষের ট্যাক্সের বোঝা বাড়লো এবং ইনফ্লেশন আরো বেড়ে গেল, এবং যারা ট্যাক্স দিল তারা ইনফ্লেশনটাকে মনে প্রাণে ভোগ করলো, যে ইনফ্লেশন কাকে বলে। ইনফ্লেশনটাও একটা ট্যাক্স। কাজে এই যে একটা চক্রের মধ্যে আমরা সাধারণ ট্যাক্স পেয়ার যারা আছে, আমরা তো এখন রিটায়ার করে এখন ট্যাক্স পেয়ার আমরা শুধু, তো এইটা তাদের চিন্তা করতে, গভর্নমেন্টের যখন থাকে, যারা গভর্নমেন্টের এই নীতি নির্ধারণ করে, তাদের এই বিষয়গুলোকে খুব ভালো করে চিন্তা করা দরকার। এবং এটা যদি খুব ভালো করে চিন্তা করতে পারি, তাহলে আমরা একটা ভালো বাজেট দেব। তবে এটা ঠিক যে সরকার কিন্তু বলছে যে আমরা ডেভেলপমেন্টের বাজেট আস্তে আস্তে বানাবো, এটা বলছে, এটা একটা ভালো ইচ্ছা সরকারের, কিন্তু এখন পর্যন্ত এটা অনেক কম, 34% ডেভেলপমেন্ট বাজেট। তো কাজেই ভবিষ্যতে আমরা আশা করি যে এই যে সরকারের ব্যয়, এটা ক্রমান্বয়ে হ্রাস পাবে, উন্নয়নের জন্য আরও বেশি রিসোর্সেস ডিভোট করা যাবে এবং বাজেটটা সত্যিকার জনকল্যাণে ব্যয়িত। অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, একটু শুরুতে যেতে চাই। আমি অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহকে যখন বলেছিলাম, তখনই তিনি বলেছিলেন যে বাজেটটা একটা দর্শনেরও বিষয়। সেই জায়গায় বাজেটের দর্শনের কোনো পরিবর্তন দেখলেন কিনা, এবং এই কথাটা এবার বেশ জোরে সোরে আলোচনা হচ্ছিল যে বাজেটের দর্শনটার আসলে পরিবর্তন। দেখেন, আমি যদি এই যে আলোচনাটা হচ্ছিল যে আমরা বেশি বরাদ্দ দিচ্ছি, এবং আমরা তো আলোচনাতে আসলো যে আমাদের যা আসলে ইনকাম, তার থেকে আমাদের খরচটা অনেক বেশি, সো ঘাটতি বাজেট থাকবে। প্রস্তাবেই ঘাটতি বাজেট আছে, অ্যাকচুয়ালি আরও বেশি হবে, কারণ খরচটা হয়ে যাবে, আয়টা সেরকম আসবে না। তাহলে সেক্ষেত্রে যদি আমরা দেখি যে তাহলে গভর্নমেন্টের খরচ অপটিমাইজেশনের সুযোগ নিশ্চয়ই আছে, কোথায় আছে সেটা আমি যেটা মনে করি যে আলোচনাটা হচ্ছিল যে পাবলিক সার্ভিস নিয়ে, পাবলিক সার্ভিসের যে বেতন বেশি দেওয়া হচ্ছে বা এই বেতনটাও যে খুব বেশি হয়ে যাবে সেটা না, কিন্তু আমি যেটা মনে করি সেখানে পাবলিক সার্ভিসের যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ আছে, এখানে অপটিমাইজেশনের দরকার আছে। কেন দরকার আছে? এখন কিন্তু এআই এর যুগ। আমরা সেদিন একজন বিজনেস কর্ণধার বললেন যে সেই 10,000 ওয়ার্কার তার বিজনেস প্রতিষ্ঠান থেকে কমিয়ে ফেলবেন বিকজ অফ এআই সুবিধা নিয়ে। তাহলে হোয়াই নট আমাদের ঠিক সেম এআই তো আমাদের গভর্নমেন্ট সেক্টরেও কাজে লাগবে এবং লাগানোর সুযোগ আছে, তাই না? তাহলে সেখানে হোয়াই নট আমরা এখন একটা নতুন অর্গানোগ্রাম করব না কেন, এবং নতুন অর্গানোগ্রাম অনুযায়ী পোস্ট খালি হওয়া সাপেক্ষে আমরা নিয়োগে যাব না? তার মানে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্টের যে সাইজ আছে, এই যে সাইজ, সেটা আমার মনে হয় যে আগামী 10 বছরে এটা 1/4 নামিয়ে নিয়ে আসা যায়। এবং একজন কর্মকর্তাকে আপনি 3 গুণ বেতন দেন,
কারণ আমাদের আসলে সরকারি কর্মকর্তারা ইনক্লুডিং আমরাও যারা সরকারি সেক্টরে কাজ করি, বেসিক্যালি আমরা সোশ্যাল সেফটি নেটে আছি ট্রুলি। কারণ এই বেতন দিয়ে 50-60,000 70,000 টাকা বেতন দিয়ে কেউ চলতে পারে না, গিভেন দিস প্রাইস হাইক, রাইট? তাহলে সেক্ষেত্রে আপনি দক্ষ কর্মকর্তা কর্মচারী নেন এবং তাদেরকে 3 গুণ বেতন দেন, এবং তাহলে দুর্নীতি থাকবে না। যে দুর্নীতির যে বিষয়টা, তো সেখান থেকে আসছে, কারণ তার মিনিমাম লাইভলিহুড মেনটেন করার জন্য তার কিন্তু কিছু নাই। তাহলে সেই জায়গাটাতে সরকার যদি এখন হাত দেয়, যে ফিলোসফিক্যালি আপনি যেটা বললেন, তাহলেই হচ্ছে যে একটা যুগান্তকারী পরিবর্তনের সুযোগ হবে। কিন্তু অনেক সময় কিন্তু দেখা যায়, আমরা এর আগেও তো দেখেছি যে বেতন তো এর আগেও বেশ বড়সড় বেড়েছে, কিন্তু দুর্নীতির জায়গায় তো আসলে বড় কি একই সাথে যেটা সেটা না, আমি যেটা বলার চেষ্টা করছি, ইভেন কি এখন যেটা ধরেন যে সর্বোচ্চ বেতন আমাদের কত ছিল, গত 8ম যে পে কমিশনটা ছিল 78,000 টাকা। এইটা হয়তো সেটা 1,20,000 বা 1,30,000 টাকা হবে। ইজ ইট সাফিসিয়েন্ট একজন ঢাকা শহরে গিভেন অল দিস কস্ট মেইনটেইন করে একজন মানুষকে, মানে একজন সাধারণ মানুষের অবস্থা রাইট? আমি আসছি সেখানে। তো সেই জায়গায় আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আপনি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 1/4 নামিয়ে নিয়ে আসেন, যারা থাকবে কোয়ালিফাইডটাকে নিয়োগ দেন, তাদেরকে বেশি বেতন দেন, তাহলে ওই যে ইনফ্লেশনের বিষয় যেটা টোটাল এক্সপেন্ডিচার কিন্তু বলা হয় যে এটি একটি প্রভাব কিন্তু গিয়ে পরে দিন শেষে একবারে সাধারণ মানুষের উপর আপনি পড়ে। টোটাল এক্সপেন্ডিচার কিন্তু তখন বাড়বে না, কারণ আপনি তো টোটাল নাম্বারে কমে আসে, আপনি টোটাল খরচটা কিন্তু কমে যাবে। আপনার সেই দিকে যেতেই হবে, তাছাড়া কিন্তু উপায় নেই। কারণ আপনার প্রাইভেট সেক্টরে যদি এআই শ্রমিক কমিয়ে দিতে পারে, তাহলে সরকারি সেক্টরে কেন এই বাহুল্য শ্রমিক, বাহুল্য লোক নিয়ে কাজ করতে হবে? তো সেই জায়গায় আমি মনে করি যে যথেষ্ট সুযোগ আছে এটাকে অপটিমাইজেশন করার। জি, ডক্টর সায়েম আমির ফয়সাল, একেবারে অনুষ্ঠানের শেষের দিকে মোটা দাগে জানতে চাই, এই যে বাজেট পেশ হলো, এই বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোটা দাগে কয়েকটা যদি উল্লেখ করেন, বাজেট বাস্তবায়নে বড় চ্যালেঞ্জগুলো কি কি? বর্তমান সরকারের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটা আমি মনে করি বর্তমানে, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আমাদের মূল্যস্ফীতির তীব্রতাকে নিয়ন্ত্রণ করা। সর্বপ্রথম প্রতিদিন আমাদের তৃণমূল পর্যায়ে এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষ যখন বাজারে যাচ্ছে, যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেভাবে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রণ না করতে পারলে আসলে আমি মনে করি এই বাজেটও ব্যর্থ হবে। মে এবং মাসে ছিল 9.42, এটা তো মানে আনুষ্ঠানিকভাবে ঘোষণাপত্র, কিন্তু আপনি যদি খাদ্য মূল্যস্ফীতি দেখেন, তারপরে আপনি এনার্জি ইনফ্লেশন যদি আপনি দেখেন সরাসরি, আপনার মানে এটা কিন্তু ডাবল ডিজিট ইনফ্লেশন হচ্ছে একদম উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট। তো প্রথম কথা হচ্ছে এবার যে লক্ষ্যমাত্রার কথা বলা হচ্ছে 7.5% নামিয়ে আনা, মানে আমাদের লক্ষ্যমাত্রা তো বহু কিছু থাকতেই পারে, আমার অনেক স্বপ্ন থাকতে পারে, কিন্তু স্বপ্ন থেকে এবং বাস্তবতার তফাৎ যদি ফারাক যদি আসমান জমিন হয়, এটা তো আসলে বাস্তবসম্মত না। তো এটা হচ্ছে প্রথম কথা, হচ্ছে আপনার মূল্যস্ফীতি ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এবং এটার উদ্দেশ্য কিন্তু আপনার টাকা ছাপিয়ে কিন্তু আপনি ক্যাশ হ্যান্ড আউট করে কিন্তু আপনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনি মানুষের অর্থের আমার যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে অর্থ প্রদান করে পৃথিবীতে কোনো দেশে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হয় নাই, কোনো দেশে দারিদ্রতা বিমোচন করা হয় নাই। যেটা চেয়েছে, মানে যেই দেশগুলোতে করার চেষ্টা করেছিল, আপনি আর্জেন্টিনার দিকে তাকান, 143% ইনফ্লেশন রেট। আপনি জিম্বাবুয়ের দিকে তাকান, ট্রাকলোড ভরে আপনার টাকা নিয়ে যেতে হচ্ছে, টাকার কোনো মূল্য নেই। তো টাকা যদি আমরা এই অর্থ বছরে যদি আমরা 1.5 লাখ 2 লাখ কোটি টাকা যদি ব্যাংক বরং করে বা অর্থ ছাপিয়ে যদি আমরা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে চাই, এটা দেশের অর্থনীতির জন্য এবং টাকার জন্য ডলারের বিপরীতে যদি আবারও অবমূল্যায়ন হয়, যেটা আপনার 2022 থেকে 2026 সালে প্রায় 50% আপনার ডিভ্যালুয়েশন হয়েছে, আপনার $1 যদি আপনার 160-এ যায়, 160 টাকা যদি চলে যায়, বাংলাদেশ আপনার সরাসরি একটা ডিফল্ট রিস্কে চলে যাবে। আপনি জানেন, আপনি মুডিজ এবং S&P যে বড় বড় যে ক্রেডিট রেটিং এজেন্সিগুলো আছে, বাংলাদেশের আপনি ক্রেডিট রেটিং দেখলে বিদেশি কোনো বিনিয়োগকারী এখানে আসবে না। আপনাদের তো বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যবসায়ীরা তো এখানে বাংলাদেশে বিনিয়োগ করছেন, আপনি বিদেশি বিনিয়োগ কোথা থেকে আনবেন? আমার এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি ইজ অফ quintessential ইম্পর্টেন্স, নো ডাউট। এবং থার্ড হচ্ছে আমাদের সব থেকে বড় কথা হচ্ছে আমাদের জব ক্রিয়েশন। আজকে যে বর্তমানে যে শিক্ষিত বেকারত্বের যে একটা হাহাকার রয়েছে, মাস্টার্স পাশ করে তারা একটা 15,000, 20,000, 25,000 টাকার চাকরি পাচ্ছে না, মর্যাদাপূর্ণ মূল্যস্ফীতির সমুন্নত কোনো চাকরি পাচ্ছে না। এমন একটি অস্বাভাবিক বাস্তবতা আপনি ইউ অ্যাড অন টপ অফ দ্যাট ইনসাল্ট টু ইনজুরি যাকে বলে ইংরেজি ভাষায়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি যুগ। আজকে বর্তমানে আমাদের গ্রাফিক্স ডিজাইনার, ট্রান্সলেটর, আপনার লোগো ডিজাইনার, সফটওয়্যার যারা ডেভেলপার যারা আছে, তাদের চাকরিতে একদম সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাবে। আপনি ক্লড আছে বর্তমানে, চ্যাট জিপিটি আছে, জেমিনাই আছে, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে একটা ওয়েভ, এটা তো ইন্টারনেটের যুগের চেয়ে বড় সুনামি আসছে। এর ফলশ্রুতিতে আমাদের ফ্রিল্যান্সিংয়ের যে একটা বড় একটা সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ ছিল, সেটা কিন্তু ভয়ঙ্করভাবে কুঠারাঘাত করা হয়েছে। এবং তাদের কথা যদি আমরা চিন্তা করি, যে আমাদের সম্মানিত সহযোগী এই যে কথাটা বললো, এআই অ্যাডাপশন ইজ ইনএভিটেবল, এবং ইন্টারনেটের বিপ্লবের যে এই
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিপ্লবটা আরো বড় পরিসরে হবে এবং আরো বড় প্রভাব বাংলাদেশের অর্থনীতি রাখতে পারে যদি আমরা সঠিকভাবে এআইকে যদি আমরা ব্যবহার করতে পারি। কিন্তু এখন পর্যন্ত আপনি দেখবেন যে গভর্নমেন্ট সেক্টরে যে পরিমাণ ইনএফিসিয়েন্সিজ রয়েছে, এত বড় বিউরোক্রেসি রেখে, এত বড় গভর্নমেন্ট এক্সপেন্ডিচার সাইজ রেখে আপনি কোনোদিন একটা প্রাইভেট সেক্টরকে আপনি সফলতার দিকে আপনি ঢেলে দিতে পারবেন না। তো নৈতিকভাবে আমাদের টার্গেট রাখতে হবে গভর্নমেন্ট সেক্টরটাকে আমরা কি করে আমরা সংকুচিত করতে পারি, প্রাইভেট সেক্টরকে আমাদের মোবিলাইজ করতে হবে। এখানে বাংলাদেশে বর্তমানে এই পরিবেশে কিন্তু আসলে এটা কিন্তু বিনিয়োগ বান্ধব কোনো পরিবেশ নয়। আপনি এই ট্যাক্সেশন পলিসি দিয়ে আপনি বিদেশি বিনিয়োগকারী তো আনতেও পারবেন না। বাংলাদেশের অধিকাংশ বিনিয়োগকারী যাদের সাথে আমাদের কথাবার্তা হয়, বড় বড় শিল্প প্রতিষ্ঠান যারা বর্তমানে যারা কর্ণধার যারা রয়েছে, তারা একটা কথা বলে, কত তাড়াতাড়ি ব্যবসা গুটিয়ে ঋণ পরিশোধ করে আমরা ব্যবসা থেকে বের হয়ে যেতে পারবো, এটা তাদের কনসেনসাস। তো এরকম একটি পরিস্থিতিতে যখন আপনার রাজস্ব লক্ষ্যমাত্রা আরও আপনার উচ্চ একটি রাজস্ব লক্ষ্যমাত্রা আপনি নির্ধারণ করে দেন, এটা আমি মনে করি আমি রাজস্বর মানে যারা আসলে সত্যিকার অর্থে ট্যাক্স পেয়ার, যেটা অনলি 3.5 মিলিয়ন টু 4 মিলিয়ন অ্যাকচুয়ালি ট্রু ট্যাক্স পেয়ার্স, মানে 40 লাখ মানুষ আমাদের 18 কোটি মানুষের দেশে ট্যাক্স পে করছে, এটার বেষ্টনী যদি আপনি বড় করতে না পারেন তাহলে আসলে সত্যিকার অর্থে আমরা লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারবো না। আর একই সাথে আমি মনে করি যে দেখেন আমাদের যে দুর্নীতির যে বিষয়টা, এটা আসলে দুর্নীতি বললে আমি মনে করি এটা আন্ডারস্টেটমেন্ট হবে। দিস ইজ ইকোনমিক টেরোরিজম, এটা অর্থনৈতিক সন্ত্রাস। আপনার বিদ্যুৎ খাতে যে পরিমাণ সন্ত্রাস হয়েছে এই ক্যাপাসিটি চার্জের নামে, যেভাবে একটার পর একটা আপনার প্রকল্প অনুমোদন করে দেওয়া হয়েছে উইথ ইনডেমনিটি উইথ ইম্পিউনিটি, এটা দিস ইজ ইকোনমিক টেরোরিজম। এবং এখান থেকে আমার সরকারের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অন্তত পক্ষে ডেলিভার না করতে পারলেও যাতে দুর্নীতিগ্রস্ত যাতে এই সরকার যাতে না হয়। এটা এই যে মূল্যস্ফীতি, বিনিয়োগ আকর্ষণ, বেকারত্ব, কর্মসংস্থান সৃষ্টি করে এবং দুর্নীতি লাগাম টেনে ধরে, এর বাইরে আর আসলে মোটা দাগে না। তার আগে এখানে যেটা ইতিমধ্যে যে আলোচনা হয়ে গেল, সেই আলোচনা সম্পর্কে দু একটা কথা বলা দরকার। সেটা হচ্ছে যে সাইজ অফ দি গভর্নমেন্ট, এইটা কিন্তু নতুন বিতর্ক নয়, মোটামুটি গত 50 বছরের একটা বিতর্ক। এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইকোনমিক্সের সূচনা বা থ্যাচারাইট ইকোনমিক্সের যে সূচনা, সেখান থেকে এই সাইজ অফ দি গভর্নমেন্টের ব্যাপারটা এসছে। তা এখন আমাদের মতো দেশে সাইজ অফ দি গভর্নমেন্ট কী হবে সেইটা একটা ভাবার বিষয়। আপনার একটা থিওরিটিক্যাল ব্যাপার আছে, সেটা হচ্ছে অপটিমাল অর্গানাইজেশন অফ দি ন্যাশনাল ইকোনমি। আপনি ন্যাশনাল ইকোনমিটিকে অপটিমালি কীভাবে অর্গানাইজ করবেন, কোন সেক্টর সরকারের অধীনে যাবে, কোন সেক্টর প্রাইভেট সেক্টরের অধীনে যাবে, কোন সেক্টর কোঅপারেটিভে যাবে, কোন সেক্টর ইত্যাদি, এই জিনিসগুলো প্রত্যেকটা সেক্টরের প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটির বৈশিষ্ট্য অনুযায়ী সেটাকে ন্যাশনাল ইকোনমিকে অর্গানাইজ করতে হয়। এবং অর্গানাইজ করেই কিন্তু আপনি সুফল পেতে পারেন। আপনি সেভাবে চিন্তাভাবনা না করলে কিন্তু হবে না। এটা একটা দিক। আরেকটা যেটা যে ডেঞ্জারাস কথাটা এসছে, সেটা হচ্ছে এআইয়ের ইম্প্যাক্ট। এবং বলা হচ্ছে যে এআইয়ের ফলে, এটা খুবই বাস্তব সত্য, যে কর্মীর প্রয়োজন হবে না, অনেক কর্মী ছাঁটাই করতে হবে। তাইলে হোয়াট ইজ দি ফিউচার অফ ওয়ার্ক? ফিউচার অফ ওয়ার্ক নিয়ে কিন্তু পশ্চিমা সমাজতত্ত্ববিদরা, ইকোনমিস্টরা অনেক লেখালেখি করছেন এবং করে চলেছেন। অটোমেশন হলে কি হয়? হ্যাঁ, অনেক সময় আমরা অনেক সময় অটোমেশনের সমালোচনা করতাম। বলা হতো অটোমেশন হলে লোক বেকার হয়ে যাবে, লোক বেকার হয়ে গেলে লোকের ইনকাম থাকবে না, ইত্যাদি ইত্যাদি, ইকোনমিতে আপনার রিসেশন চলে আসবে। তো বাস্তবে দেখা গেল যেটা অটোমেশনের ফলে যেটা সাশ্রয় হয়, সেই সাশ্রয়টা যদি আবার রিইনভেস্টেড হয়, সেটা রিইনভেস্টেড হলে অনেক বেশি এমপ্লয়মেন্ট সৃষ্টি হতে পারে। এরকম একটা অভিজ্ঞতা আমরা দেখেছি। কিন্তু এআইয়ের ব্যাপারে কি হবে সেটা কিন্তু একটা বিরাট কোশ্চেন মার্ক। এবং সেখানে আমি মনে করি যে এআই হয়তো আমাদের অজান্তে একটা সোশ্যাল রেভলিউশন নিয়ে আসবে। সেটা হচ্ছে যে মানে ওয়ার্কের, কাজের, মানুষের এত কাজ করতে হবে না। যেখানে দৈনিক 8 ঘন্টা কাজের কথা বলছেন, সেখানে 2 ঘন্টা কাজ করলেই চলবে। বাকি সময়টা আপনি কি করবেন? বাকি সময়টা আপনি আপনার স্পিরিচুয়াল, মেন্টাল, কালচারাল এই সমস্ত দিয়ে মনোনিবেশ করবেন এবং মানুষ সত্যিকারের মানুষ হয়ে ওঠার একটা চেষ্টা করবে এবং সেই রকম একটা হিউম্যান সোসাইটি এখানে ডেভেলপ করবে। তো প্রযুক্তিগত পরিবর্তন সমাজের পরিবর্তন নিয়ে আসে, এটা খুব পুরনো কথা।
কিন্তু কিছু কিছু প্রযুক্তি আছে যেটা একেবারে রেভলিউশনারি চেঞ্জ নিয়ে আসতে পারে, এবং এআই এর মধ্যে কিন্তু সেই সম্ভাবনাটা লুকিয়ে আছে। কাজে শুধু এআই এর কথা ভাবলে চলবে না, সঙ্গে সঙ্গে সোশ্যাল অর্গানাইজেশনটা কি হবে, ইকোনমিক অর্গানাইজেশনটা কি হবে, সেই কথাটাও কিন্তু ভাবার প্রয়োজন আছে। তো যাই হোক, পৃথিবী একেবারে শেষে পৃথিবী তো বিশালভাবে পরিবর্তিত হচ্ছে, এবং এই পরিবর্তনের চেহারা যদি আমরা ভালো করে না বুঝতে পারি, তাইলে আমার মনে হয় আমরা কাজে বিয়ন্ড দি বাজেটের বাইরেও আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের সমাজ সংস্থা কি হবে, আমাদের সমাজ চিন্তা কি হবে, সমাজ দর্শন কি হবে, এইগুলো আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। অনুষ্ঠানে একেবারে শেষে এক বাক্যে অতঃপর ডক্টর জাহাঙ্গীর আলম, যেটা বলছিলাম বাজেটের সামনে একেবারে মোটা দাগে আমি তো মনে করি যে বাজেট, একটা বড় বাজেট দেয়া হয়েছে, এটা দরকার, বাজেট তো বাড়াতে হবে, এবং বাজেটের যেই টাকাটা কোত্থেকে আসবে যেটা নিয়ে অনেক সন্দেহ করা হচ্ছে। আমার মনে হয় একটা নতুন গভর্নমেন্ট এসছে, একটা স্টেবল হবে এবং ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে, এবং সেটা যদি হয় তাহলে আমাদের রেভিনিউ কালেকশন যেটা, সেটা রেভিনিউ কালেকশন হয়তো পুরোপুরি না হলেও কাছাকাছি যেতে পারবে। তা আমি খুব আশাবাদী মানুষ যে বাজেটটা যদি সঠিকভাবে যদি বাস্তবায়িত হয় তাহলে উন্নয়ন সম্ভব। ডক্টর জাহাঙ্গীর, একটা লাইন বলা হচ্ছে আগামী 1 বছর হচ্ছে রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশনের পিরিয়ড, সময়, অর্থাৎ এই বাজেটের সময়টা, এবং বলা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারা রোধ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা। আমরা যে উদ্বেগগুলো প্রকাশ করলাম, যে কনসার্নগুলো প্রকাশ করলাম, সেটাকে যদি অ্যাড্রেস করা যায় তাহলে অর্থনীতির অবনতির ধারা কিছুটা হলেও রোধ করা সম্ভব হবে, এবং আমরা সামনের দিনে হয়তো একটু বেটার ফিউচার দেখতে পাবো, এবং এই বাজেটের একটা ভালো ইমপ্লিমেন্টেশন দেখতে পাবো। ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এবার বাজেটের যে বাড়তি অংশটা যেটা আমি শুরু করেছিলাম, যেটা সেটা একটা থোক বরাদ্দ 7,600 কোটি টাকা স্বাস্থ্যের জন্য যেটা রাখা হয়েছে, এইটা আমি মনে করি যে স্বাস্থ্য খাতের ভাগ্য বদলের একটা সুযোগ। তাহলে এখানে এমন প্রকল্পগুলো নেওয়া হোক যেটা হচ্ছে যে মানুষ রিয়েলি এখান থেকে বেনিফিট পায়, এবং এখানে এই প্রকল্প যেন এরকম না হয় যে সেখান থেকে দুর্নীতি, লিকেজ, ওয়েস্টেজ যেন না হয়। সেটা যদি হয় তাহলে আমার মনে হয় যে এই বরাদ্দটা কাজে লাগালে আমরা যে কাঙ্ক্ষিত যে জিনিসটা চাচ্ছি স্বাস্থ্য খাতে, সেটা একটা সুযোগ তৈরি হবে। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, গণতন্ত্র এখন আজ এই পর্যন্ত, আগামী সপ্তাহে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।